চলুন চলে যাই প্রথম ঘটনায়। আমাদের প্রথম ঘটনাটি একটা ইমেল থেকে নেওয়া এবং সেই ইমেলটি যেভাবে তিনি পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করি ভালো আছেন রাসেল ভাই। শুরুতেই নমস্কার গ্রহণ করবেন। এটা একটা সত্য ঘটনা, আমাদের এলাকার সবাই এই ঘটনা জানেন। আমার ঘটনাটি একটি বাড়িকে কেন্দ্র করে। এটা আজ থেকে প্রায় আনুমানিক 100 বছর আগে নির্মাণ করা হয়। বিগত কয়েক বছরে একটা পরিত্যক্ত বাড়ি। এটা আমার দাদুর মুখে শোনা একটি সত্যি ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর আগে ঘটে। যিনি এই বাড়ির মালিক ছিলেন তিনি ছিলেন অত্যন্ত কৃপণ একজন লোক। তার একটা কাজের লোক ছিল, কিন্তু কাজের লোককে তিনি তেমন কোনো টাকা পয়সা দিতেন না। কাজের লোককে টাকা চাইলে তিনি পরে দেব বলে তাকে ভুলিয়ে রাখতেন। এভাবে অনেক দিন কেটে যায়, কিন্তু কাজের লোকটা আর টাকা পায় না। হঠাৎ একদিন মালিক তার কাজের লোক যখন রাতে ঘুমাচ্ছে তখন তার বিছানায় কিছু বিষাক্ত সাপ রেখে আসেন এবং কাজের লোকটি সাপের কামড়ে মারা যায়। মৃত্যুটি স্বাভাবিকভাবেই সবাই নেয়, কেউ সত্যতা যাচাই করতে চায়নি। ঘটনার সূত্রপাত এখান থেকেই। হঠাৎ মালিক একদিন রাতে শুনতে পায় যে ঘরে ওই কাজের লোক থাকতো, ওই ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। তিনি তখন সে ঘরে যান, কিন্তু কাউকে দেখতে পান না। মাঝে মাঝে শুনতে পেতেন দোতলায় কেউ যেন দৌড়াচ্ছে, হাঁটাচলা করছে, কান্না করছে, কিন্তু যখন তিনি সেখানে যেতেন কাউকেই দেখতে পেতেন না। এভাবে প্রতিদিন তিনি রাতে কান্নার শব্দ শুনতে পেতেন ওই ঘর থেকে। একদিন তিনি শুয়ে আছেন রাতের বেলা, হঠাৎ খেয়াল করলেন বিছানার ওপর অনেক সাপ। এটা দেখে তিনি খুব ভয় পেলেন। তখন তিনি তার স্ত্রীকে ব্যাপারটা বললেন। তার স্ত্রী বললেন ওই কাজের লোকটি ছেলে মেয়ে অথবা প্রিয়জনের কাছে তার পাওনা টাকাটা দিয়ে দিতে, কিন্তু তিনি এটাতে রাজি ছিলেন না। প্রতিদিন রাতে ওই ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেতেন তারা। হঠাৎ একদিন তাকে বিছানার ওপর মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার মৃত্যুটা হয় সাপের কামড়ে। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও ঘরের ভেতর কোনো সাপ পাওয়া যায়নি। এরপর তার স্ত্রী স্বপ্নের ভেতর দেখতে পেতেন তার বিছানায় অনেক সাপ চলাফেরা করছে। তারপর তার চারপাশে শুধু সাপ আর সাপ। তিনি রোজ এই স্বপ্ন দেখতেন এবং খুব ভয় পেতেন। তখন তিনি একটা সাধু বাবার কাছে যান এবং তাকে ঘটনাটি খুলে বলেন। সাধু বাবা একদিন তার বাড়িতে আসেন এবং বাড়িটা বন্ধ করে দেন। বাড়ির 4 কোণায় 4টি তাবিজ পুঁতে এবং বলেন তার কোনো বংশধরের কাছে যেন সেই কাজের লোকটা সব টাকা ফিরিয়ে দেয়। সেই কাজের লোকটার বংশধরের কাছে তার পাওনা টাকা দিয়ে দেন। তারপর থেকে তিনি আর কোনো কান্নার শব্দ পেতেন না। কিন্তু হঠাৎ একদিন তাকেও সাপের কামড়ে মৃত অবস্থায় তার বিছানায় পাওয়া যায়। তারপর থেকে এই বাড়িতে আর কেউ থাকে না এবং সেই থেকে এখনো মাঝে মাঝে বাড়ির ভেতর কান্নার শব্দ অনেকেই শুনতে পায়। এই বাড়ির আরো অনেক ঘটনা আছে আমার কাছে, একদিন শেয়ার করব। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমরা শুনলাম আমাদের প্রথম ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব এখন আমাদের অতিথির কাছে। শুরুতে আমাদের স্টুডিওতে আছেন এই মুহূর্তে আফনান ভাই। তার কাছে তিনি আজকে 2টো ঘটনা নিয়ে এসছেন। চলুন আমরা শুনে আসছি তার কাছ থেকে প্রথম ঘটনাটি। প্রথমেই স্টুডিওতে আসার জন্য, কষ্ট করে স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাসেল ভাই, আল্লাহ ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই আপনিও ভালো আছেন। আসলে আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আসলে ভাই আজকে 2টো ঘটনা নিয়ে এসেছি। একটা আমাদের দেশের বাইরের একটা ঘটনা, আমার মানে রাজবাড়ি না, মানে প্রতিদিনটা রাজবাড়ির ঘটনা বেশি শেয়ার করি। আজকে চুয়াডাঙ্গার একটি ঘটনা রয়েছে। ফার্স্টে আমি দেশের বাইরের ঘটনাটা দিয়েই শুরু করতে চাই। ভাই ঘটনাটা হচ্ছে শ্রীলঙ্কার ঘটনা। তো যে ভাইয়ার সঙ্গত কারণের নামটা বলছি না, উনি ইউকেতে ফ্রেন্ড এইড নামক একটি এনজিওতে চাকরি করতেন। তো ওই সময় বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট
সংক্রান্ত একটা সার্ভে করার জন্য উনি 1992 সালে শ্রীলঙ্কার জাফনা দ্বীপে গিয়েছিলেন। আর জাফনা দ্বীপটা এই সম্পর্কে একটু বলে নিই রাসেল ভাই, কারণ 1976 সালে যখন এলটিটিই গঠিত হয়, তো তারপর থেকে কিন্তু 1986 সালে জাফনা দ্বীপটা এলটিটি দখল করে নেয়। তো তারপর থেকে কি জাফনা দ্বীপে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সবসময় একটা মানে civil war, অশান্তি বিরাজ এবং করে। ওই সময় ওইখানকার লোকজনের আসলে মানে অবস্থা জানার জন্যই আসলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তাদেরকে পাঠানো হয়েছিল আর কি। ওই সূত্রপাতে ওই সূত্র ধরে ওনারা সেখানে যান। তো যাওয়ার পর রাসেল ভাই ওখানে ওনাদেরকে একটা কাঠের একটা বাড়িতে ওনাদেরকে থাকার ব্যবস্থা করা হয়। ওনারা 3 জন ছিলেন, কাঠের বাড়িতে ওনাদের থাকার ব্যবস্থা করা হয়। ওই বাড়িটার পাশে বেশ জঙ্গল টঙ্গল ছিল, জঙ্গলে মোটামুটি সাপ বানর এই জিনিসগুলো ছিল আর কি। মোটামুটি দিনের বেলাতেই তারা দেখতেন বিষয়গুলো। এখন রাসেল ভাই ওনারা যখন যে বাড়িতে ছিলেন, ওনারা প্রতিদিন কাজ করতেন এবং কাজ শেষে তখন তো আসলে ওইভাবে ইমেইলটা চালু ছিল না ওখানে, তখন ওনারা ফ্যাক্স করতেন। আমাদের প্রতিদিনের আপডেটটা প্রতিদিন ওনারা ওয়ার্ল্ড ব্যাংকের ফ্যাক্স করে জানিয়ে দিতেন যে আজকে এই পর্যন্ত আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি। তো সারাদিন ক্লান্ত থাকার পর ওনারা যখন ঘুমাতে যেতেন রাসেল ভাই, তখন ওই প্রথম 1-2 দিনের পর থেকে একটা সমস্যা শুরু হয়। সেটা হচ্ছে ওনারা ঘুমাতে যাওয়ার পরে ওনারা টের পেতেন যে কিচেনে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে কেউ কাজ করছে বা থাল বাটি পড়ে যাচ্ছে, এরকম কিছু শব্দ। তো ওনারা যখন উঠে যেতেন তখন দেখতেন যে কিছুই না। কিছু না হলে রাসেল ভাই দেখতেন যে ওই থাল বাটি আসলে পড়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারপরে রাতের বেলা যেহেতু ওটা কাঠের একটা বাসা ছিল, তখন ওরা শব্দ পেতেন যে উপরে কোনো কিছু দৌড়াদৌড়ি করছে, ধূপধাপ শব্দ হচ্ছে। এখন যেহেতু পাশে জঙ্গল ছিল, তখন উনি চিন্তা করতেন হয়তো বা রাতের বেলা বানর এসে উপদ্রব করে। এটা কারণে এই বিষয়টা নিয়ে আসলে অতটা গুরুত্ব ওনারা কখনো দেন নাই। একদিন রাসেল ভাই রাতের বেলা মানে এই ধূপধাপ শব্দটাই এত বেশি, এত মানে প্রকট হয়ে গেল যে ওনারা ঘুমাতেই পারছিলেন না। তখন ওই ভাই উনি যেটা করলেন, হাতে একটা লাঠি নিয়ে উনি চিন্তা করলেন যে একটু উপরে যাই, যদি এই টাইপের কোনো জন্তু জানোয়ার থাকে তাদেরকে তাড়িয়ে দিয়ে আসি। রাসেল ভাই উপরে যে যান, উপরে গিয়ে উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখেন যে 2টো মানুষ দৌড়াদৌড়ি করছে, কিন্তু এই 2টো মানুষের শরীরে চামড়া নেই। মানে মনে হচ্ছে একটা মানুষের শরীর থেকে যদি চামড়া ছুলে ফেলা হয়, তখন মানুষের শরীরে রক্তপেশি, তারপরে মানুষের বিভিন্ন টিস্যু যেগুলো দেখা যায় যেভাবে, এবং রক্ত ঝরতে থাকে, এইরকম 2 জন লোক দৌড়াদৌড়ি করছে। এবং হঠাৎ করে ওনার দিকে এই 2টো লোক তাকায়। তাকানোর সাথে সাথে রাসেল ভাই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। স্বাভাবিকভাবে এরকম ভয়ঙ্কর দৃশ্য, কারণ মানুষের মুখের উপর যদি চামড়া না থাকে, চোখগুলো তো গোল হয়ে থাকে, মানে আমাদের চোখ তো এমনিতে সুন্দর দেখায়, কিন্তু যদি চামড়া না থাকে তো ভয়ঙ্কর চেহারা দেখায়, কঙ্কালের মতো। তো উনি ওই দৃশ্য সহ্য করতে পারেন নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে উনি যখন ওনার সাথে লোকজন যখন খুঁজে পাচ্ছেন না কোথায় গেল, তখন উপরে উঠে দেখে উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তাকে যখন জ্ঞান ফিরানো হয়, তখন সবাই তাকে বলে আসলে রাতের বেলা সারাদিন কাজ করেছো, হয়তোবা কোনো ওই বানর বা শিম্পাঞ্জিকেই দেখেছো, ওরকম মনে হয়েছে। এটা বলে ওনাকে আশ্বস্ত করে। তারপর রাসেল ভাই ওনারা আবার ওনাদের কাজে মন দেন, কিন্তু প্রতি রাত্রেই নিত্য নতুন এক সময় এক একটা ঘটনা ওনারা মানে কি হচ্ছিলেন। এর ভিতরে আরেকদিন যে ঘটনাটা ঘটে রাসেল ভাই, সেটা হলো উনি শুয়েছিলেন রাতের বেলা। শোয়ার পর হঠাৎ করে মনে হচ্ছিল ওনার খাটের নিচে গড় 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 আওয়াজ হচ্ছে। সাধারণত উনি চিন্তা করেন হয়তো বা বিড়াল এই ধরনের গড় গড় শব্দ করে, কিন্তু রাসেল ভাই গড় গড় শব্দটার সাথে সাথে ওনার মনে হচ্ছিল খাটটা মানে ভূমিকম্পের মতো কাঁপছে, খাটটা মানে ভাইব্রেট হচ্ছে। উনি চিন্তা করলেন যে এই গড় গড় শব্দ তো হচ্ছে, কিন্তু ভাইব্রেট তো হওয়ার কথা না খাট। তখন উনি চিন্তা করেন হয়তো বা আবারও কোনো বন বিড়াল বা এই টাইপের কিছু হয়তো বা খাটের নিচে ঢুকেছে। উনি যখন টর্চ নিয়ে নিচে টর্চ জ্বালালেন, কিন্তু নিচে উনি কিছুই দেখতে পেলেন। তখন উনি চিন্তা করেন তাহলে আমি এটা কি শুনলাম এতক্ষণ। তখন উনি চিন্তা করেন যে হয়তো বা চলে গেছে, পাশ দিয়ে চলে যেতেই পারে। আবার উনি ঘুমানোর চেষ্টা করলেন। এবার রাসেল ভাই উনি দেখছিলেন যে একটা বিড়ালের মতো কি যেন মানে দেয়াল বেয়ে উঠে যাচ্ছে। কারণ বিড়াল তো আসলে দেয়াল বাওয়ার কথা না, সেটাই। কিন্তু উনি দেখছিলেন বিড়ালের মতো কিছু একটা জিনিস দেয়াল বেয়ে উঠে যাচ্ছে এবং ওই গড়গড় শব্দটা করছে, এবং চোখ দুটো লাইটের মতো জ্বলছিল। ওটা দেখে উনি খুবই ভয় পান এবং চিৎকার করে ওঠেন। পাশ থেকে যখন লোক চলে আসে, লোক এসে ওই টাইপের কিছু আর দেখে নেই, মানে ওনার সঙ্গীতারা ওই পাশে ছিলেন।
এরকম নিত্য নতুন সমস্যা হতেই থাকছে। লাস্টের দিকে রাসেল ভাই যে ঘটনাটা মানে সবচেয়ে বেশি ওনাদেরকে পীড়া দিয়েছিল সেটা হচ্ছে, একদিন রাতের বেলা ওনারা যেই মানে ঘরে ঘুমাতেন, ঘরের চিলে কোঠার প্রচন্ড আর্তনাদ শব্দ, মনে হচ্ছে যে কোনো মানুষকে খুব প্রচন্ড নির্যাতন করা হচ্ছে। তখন উনি আর তখন একা গেলেন না, উনি সহ সাথে ওনার পাশের রুম থেকে ওনারা সবাই শুনছিলেন সেই শব্দটা। তো ওনারা উপরে গেলেন, উপরে গিয়ে রাসেল ভাই যে দৃশ্যটা দেখেন সেটা হচ্ছে, উনি দেখছেন যে অন্য দুইজন লোককে, ঠিক আমরা যেমন রাসেল ভাই কুরবানি মানে জবাই করার পরে ছাগল বা অন্য কিছু যখন উপরের দিকে ঝুলি আসতেছে চামড়াটা ঝুলি, ওরা দেখছিলেন যে দুইজন লোককে ওভাবে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রেখেছে, এবং ঝুলিয়ে রেখে জীবন্ত অবস্থায় তাদের চামড়া ঝুলছে, এবং যে দুইজন ঝুলছিল ওনাদের শরীরেও কোনো চামড়া ছিল না। আচ্ছা, তো এই দৃশ্য যখন উনি দেখলেন, দেখার পরে ওনারা ওখানে উপস্থিত কয়েকজন ছিলেন, সবাই মিলে এটা দেখেছেন। এবং দেখার পর রাসেল ভাই আসলে ওনারা ওখান থেকে চিৎকার করতে করতে নিচে নেমে আসেন। কারণ রাসেল ভাই ওটা তো একদম একটু রিমোট কর্নারে ছিল, তো দারোয়ান যেটা করতো, দারোয়ান সন্ধ্যার পরে চলে যেত, এবং দারোয়ান ওদেরকে বলে দিয়েছিল যে আপনারা পারতপক্ষে খুব দরকার না হলে বাসা থেকে বের হবেন না। কিন্তু এই বাসাটাতে হন্টেড, এই বিষয়গুলো যদি ওনাদেরকে বলা হতো তাহলে ওনারা ওখানে থাকতে চাইতেন না। তো এই কারণে ওনাদেরকে ওটা বলাও হয়নি রাসেল ভাই। তো যাই হোক রাসেল ভাই, এই ঘটনাটা যখন ওনারা অবলোকন করেন, পরবর্তীতে পরের দিন বললেন যে আমরা এই বাড়িতে থাকবো না, ওনার দ্রুত কাজটা গুছিয়ে নিয়ে আসেন। দ্রুত গুছিয়ে নিয়ে ওনারা শ্রীলঙ্কা থেকে চলে যান। কিন্তু যাওয়ার আগে ওনার ওই জায়গা সম্পর্কে একটু জানার চেষ্টা করেন ওটা আসলে কি ছিল। রাসেল ভাই যেটা ওই শুরু থেকে যেটা বলছিলাম যে ওই 1986 সালের আগের দিকে, কারণ ওই জায়গা জাফনা দ্বীপটা একটু রিমোট এরিয়া এবং বিভিন্ন কারণে সেটা সংঘাতপূর্ণ জায়গা, ওখানে কিছু ডাকাত সম্প্রদায় ছিল। ডাকাতটা কি করতো, ওই নিরীহ তামিল ছেলেদেরকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে এসে ওদের দলে ভিড়ানোর চেষ্টা করতো। যদি কোনো কারণে দলের সাথে কেউ বেইমানি করতো বা ওদের কাছে প্রমাণিত হতো কেউ মিথ্যা বলেছে সরকারের সাথে, তখন কি করতো, ওদেরকে জীবন্ত অবস্থাটাতে চামড়াটা ছুলে ফেলতো, এভাবে তাদেরকে মৃত্যুদণ্ড দিত। তো ওই জায়গাটাতে ওই ঘরটা ছিল ডাকাতদের একটা ঘর, ওইটাই পরিত্যক্ত, পরবর্তীতে সংস্কার করে সেটা থাকার উপযোগী করা হয়েছিল আর কি। বিভিন্ন গেস্ট আসলে সাধারণত ওইখান থেকে তাদেরকে ওখানে রাখতো। তো যেহেতু ওই ঘরটা এই কারণে হন্টেড ছিল, যার কারণে ওনারা ওখানে থাকা অবস্থায় এই ঘটনাগুলো ওনারা দেখেন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের কাছেও ঘটনাটি ভালো লেগেছে। চলুন শুনে আসি, যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। রাসেল ভাই, সালাম নেবেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। এর আগেও একটা ইমেল করেছিলাম যে আমার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী ছিল, হয়তো বুঝিয়ে লিখতে পারি, তাই হয়তো পড়া হয়নি। আর এখন আমি যে কাহিনীটা শেয়ার করব তা আমার লাইফের প্রথম ভয়ঙ্কর অভিজ্ঞতা। সঙ্গত কারণে আমার আশা হবে না, তাই লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। বলে রাখা ভালো যে আমি একজন 30 পারা কোরআনের হাফেজ। যাই হোক, কাহিনীটা ঘটে 2004-এর শীতের সময়। তখন আমি মিরপুর 12 নম্বরের সবচেয়ে বড় ও নামি দামি একটা মাদ্রাসার হেফজোখানায় পড়ি। আমি মাদ্রাসার নাম উল্লেখ করব না, কারণ এই মাদ্রাসাটা পল্লবী থানা থেকে খুব কাছেই। যারা শুনছেন তারা হয়তো বুঝতেও পেরেছেন কোন মাদ্রাসাটি হতে পারে। আর এই মাদ্রাসা ও মসজিদ দুটি এখন 7 তলা। মসজিদ ও মাদ্রাসা যাই হোক, ঘটনায় যাওয়া যাক। হেফজোখানায় যারা হাফিজি পড়ে তারা সকল ছাত্রদের মাগরিবের নামাজের পর কুরআন শরীফ মুখস্থ করে থাকে, এবং এই মুখস্থ রাখা, এই পড়াটা ফজরের সময়, নামাজের সময় আগেই হুজুরকে মুখস্থ শোনাতে হয়। বলে রাখা ভালো যে অনেক সময় ছাত্রদের পড়া মুখস্থ হয় না, আর যাদের পড়া না হয় তাদেরকে তাদের ঘুম থেকে নির্দিষ্ট টাইমের আগেই উঠে পড়াটা আরো ভালো করে মুখস্থ করে নিতে হয়। তো একদিন আমার পড়াটা ঠিক করে মুখস্থ হয়নি, তাই আমি চিন্তা করলাম রাতে আগে ভাগে ঘুম থেকে উঠে পড়াটা ভালো করে মুখস্থ করে নেব। তো রাতে ঘুম থেকে উঠে দেখি সকল ছাত্ররা ঘুমাচ্ছে। আমি উঠে অজু করে নিয়ে মসজিদের দিকে যাই কোরআন পড়ার জন্য। বলে রাখা ভালো
তখন মানে 2004-এর দিকে ওই মাদ্রাসায় 3য় তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল এবং সাথে মসজিদের কাজও 2য় তলা পর্যন্ত সম্পূর্ণ হয়েছিল। তো আমি যখন মসজিদে প্রবেশ করি ঠিক তখনই আমার চোখে মসজিদের প্রথম তলা থেকে লাইটের আলো আসে। তো আমি লাইটের আলো দেখে খুব খুশি হয়ে যাই, কেননা যদি মাদ্রাসার ছাত্রদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে ওই দিন আর মুখস্থ পড়াটা হুজুরকে দিতে হয় না, শোনানো লাগে না। ওই দিন আমার পড়াটাও ঠিক মতো মুখস্থ হয়নি, তাই আমি খুশি হয়েছিলাম। আমি যখন মসজিদের লাইট দেখে মসজিদের সিঁড়ি দিয়ে যখন প্রথম তলায় উপস্থিত হই তখন দেখি মসজিদের সকল মুসল্লিরা কাতার সোজা করে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে এবং আমি তখন অনেক খুশি হই মনে মনে, যাক আজকের জন্য বাঁচা গেল হুজুরের মারের হাত থেকে। আমিও ঠিক ওই মুহূর্তে কোনো কিছু চিন্তা না করে নামাজে দাঁড়িয়ে যাই এবং সকল মুসল্লিদের সাথে বলে রাখা ভালো যে আমি যখন নামাজ পড়ছিলাম আতরের সুগন্ধ এবং ঘ্রাণটা আমি কখনোই মানে এমন সুন্দর ঘ্রাণ আমি কখনো পাইনি। যখন নামাজ শেষ হয় আমি ওপরে মাদ্রাসায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই আমার পাশে যে লোকটা ছিল সে আমাকে সালাম দেয় এবং আমাকে জিজ্ঞেস করে, বাবু তোমার কত পারা পর্যন্ত কোরআন মুখস্থ হয়েছে? আমি তখন তাকে বলি যে আমার 7 পারা পর্যন্ত কোরআন মুখস্থ হয়েছে। আমি যখন তার দিকে তাকাই তখন দেখি এত উজ্জ্বল আর এত সুন্দর মানুষ যে আমি কখনোই দেখিনি। আমি তখনও কিছুই বুঝতে পারিনি। তো আমি যখন ওখান থেকে মাদ্রাসার উদ্দেশ্যে মসজিদের সিঁড়ি ধরে ওপরে উঠি, 3য় তলায় আসি, তখন দেখি যে মুয়াজ্জিন সাহেব হুজুর তার নিজ ঘর থেকে বের হচ্ছেন। আর তখনই মসজিদের 3য় তলায় একদম কর্নারে মুয়াজ্জিন সাহেবের জন্য রাখা একটা ঘর ছিল। আর মুয়াজ্জিন সাহেব হুজুরের নামটা আমি উল্লেখ করে দিলাম এবং তিনি 2য় তলায় উঠে যখন হুজুরকে দেখতে পাই তখন হুজুর আমাকে জিজ্ঞেস করে, বাবা তুমি নিচে কেন গিয়েছিলে? তখন আমি হুজুরকে বলি, হুজুর এই মাত্র ফজরের নামাজ আদায় করলাম, আপনি নামাজ পড়তে পারেন নাই হুজুর? তখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলেন, তুই কি পাগল হয়ে গেলি? আমি তো এখন ফজরের আজান দিতে নিচে নামবো, তুই নামাজ পড়লি কিভাবে? এই কথা শোনার পরে আমি হুজুরকে নিয়ে নিজ তলায় গিয়ে দেখিতে একটা লাইট জ্বালানো নেই মসজিদে, পুরো মসজিদেই ঘন অন্ধকার। আর এইটা দেখে ভয়ে আমার শরীর ঘামে ভিজে যায়। এই শীতের ভেতরেও এরপরে মুয়াজ্জিন সাহেব হুজুর আজান দেওয়ার পরে আমরা বড় হুজুরের কাছে নিয়ে যায় আমাকে এবং হুজুর আমাকে দেখে বলে যে তুমি আজকে যাদের সাথে ফজরের নামাজ আদায় করেছো তারা মানুষ ছিল না, তারা জিন ছিল এবং ভালো জিন ছিল, এই জন্য তোমার কোনো ক্ষতি করেনি। আর মানুষ জাতি ফজরের নামাজ আদায় করার আগে এই জিনেরা জামাতে নামাজ আদায় করে থাকে, আর ওরা যখন নামাজে দাঁড়াচ্ছিল ঠিক তখনই তুমি মসজিদে প্রবেশ করো, আর তাই তোমার কোনো ক্ষতি করেনি। আজ যে লোক তোমার সাথে কথা বলছে সেও একজন জিন ছিল। যাই হোক, এরপর থেকে আমার কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। এই ছিল ঘটনা, যদি পড়ে শোনান তবে খুশি হব। এবং এটা আমার শুধু বলবো যে আরো একটা বাস্তবতা আমার জীবনে লুকে থাকে যদি না পড়া হয়। বুঝাচ্ছমকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। প্রথমে সকল লিসনার্সকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি বেশ দীর্ঘদিন ধরেই ভূতের সাথে আছি, চেষ্টা করি কম বেশি সবগুলা এপিসোড শোনার। আসলে অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, পরবর্তীতে চেষ্টা করি সেই এপিসোড গুলাকে ডাউনলোড করে শোনার জন্য। কি বলবো, খুবই প্রিয় একটা অনুষ্ঠান আমার ভূতের। কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আমার ঘটনা। ঘটনাটা মেইনলি হচ্ছে 2017 সালের একটা ঘটনা। এটা সে বছর আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম এবং এইচএসসি পরীক্ষা শেষ করার পর আমি অন্য সকল ছাত্রদের মতো আমি মানে যেরকম আমি মফস্বল শহরের ছেলে ছিলাম, সেহেতু আমি ঢাকার একটা নামকরা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জন্য। এবং সেই সুবাদে আমাকে ফার্ম গেটে একটা হোস্টেলে উঠতে হয়, যেহেতু আমার কোচিংটা ফার্ম গেটে ছিল। এবং মূলত
এই হোস্টেলটাকে কেন্দ্র করেই আমার ঘটনাটা। তো আমি প্রথমে একটু বর্ণনা দিতে চাই ওর হোস্টেলটার। আমি স্পেসিফিক প্লেসটা আমি বলতে চাচ্ছি না, যেহেতু এটা একটা তাদের হোস্টেল বাণিজ্য, যেহেতু আমি চাই না যে কোনো রকমের সমস্যার সম্মুখীন হোক বা এরকম কিছু তাদের কোনো সমস্যা হোক। সো এটা ফার্মগেটের মোটামুটি ব্যস্ত বলাটাই বলা যায়। এটুকু তো ফার্মগেটে যারা থাকেন সবাই জানেন, বিশেষ করে যে এখানে একটা আসলে চার্চ আছে, ওই একটা চার্চের কবরস্থান আছে সাথে। আমার হোস্টেলটা এমন জায়গায় অবস্থান ছিল যে আমার রুম থেকে মোটামুটি ওই চার্চটা ভালোভাবে দেখা যেত। হয়তো বা ডিস্টেন্সটা কেমন হবে, মানে 500 মিটার এরকম আর কি distance দেখা যেত ক্লিয়ারলি। এবং মেইনলি আমি যতদিন ছিলাম আমার কাছে মনে হয়েছে যে এলাকাটা মনে হয় খ্রিস্টান মানুষজন বেশি এলাকা। তো যাই হোক, আমি এই হোস্টেলটাই ছিলাম। তার প্রথম 6 তলা একটা হোস্টেল ছিল, এবং 1 আর 2 তলা যেটা ছিল, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা দেখতে পেলে মসজিদের জন্য ছিল। কারণ ওই বিল্ডিংটা একজন দান করছিলেন যে 1 আর 2 তলা মসজিদ থাকবে, এবং মসজিদের আনুষঙ্গিক যে খরচপাতি ইমাম সাহেবের বেতনাতি বা মসজিদ চলতে যে খরচ হয় সেইটা হোস্টেল পাড়া থেকে আসে, এরকম আর কি। সে মোটামুটি হোস্টেলের বেশ কিছু আর কি সদস্য ছিলেন যারা এগুলো দেখাশোনা করত। তো আমি যে হোস্টেলটা আমি থাকতাম হচ্ছে মোটামুটি 6 তলায়, একদম টপ দিয়ে ছিলাম। বাকি 3, 4, 5, 6 এগুলো হচ্ছে হোস্টেলের আদার্স সবই অ্যাডমিশনের হোস্টেল। তো আমি 6 তলায় থাকতাম। ওইখানে আমরা 6 তলার উপরে 4 জন। আমাদের মোটামুটি 3টা রুম ছিল, মাঝখানের একটা রুম ফাঁকাই ছিল ডাইনিং এর মতো। আর উপরে আর যে 2টা রুম ছিল, 2টা রুমে আমরা 2 জন। আমরা 4 জনই মোটামুটি আমাদের এলাকার ছিল, একই কলেজ থেকে গেছি আমরা 4 জন। তো রুম গুলো খুব বেশি বড় ছিল না, মোটামুটি একটু আমাদের বিল্ডিংটার তুলনামূলক আমলের বিল্ডিং ছিল। আমার যতটুকু মনে হয়েছে মানে একটু আগেকার বিল্ডিং, হয়তো অনেকদিন হয়ে গেছে এরকম বিল্ডিংটা। এবং আরেকটা কথা হচ্ছে, আমি যে টপ ফ্লোরে ছিলাম একটু 6 তলায়, আমার বিল্ডিং এর আমাদের 6 তলার উপরে আসলে টিন শেড দিয়ে ওইখানে মানে যেভাবে যে টিন শেড নেই, উপরে টিন শেড এর নিচে যে আপনার দিয়ে দেয় বিভিন্ন কি বলে, আমি আসলে ওটা বলতে পারছি না। যাই হোক, ওই টিন শেড আর কি ছিল। তো যেহেতু উপরে পাকা করা ছিল, তো প্রথম বেশ কয়েকদিন রোজার মাসে যে উঠি ওইখানে হোস্টেলটা, এবং আমাদের হোস্টেলটার মেন কেয়ার থেকে দেখাশোনা করতেন মসজিদের মুয়াজ্জিন সাহেব ছিলেন, উনি এটার দায়িত্বে ছিলেন। উনি টাকা পয়সা তোলা বা সব স্টুডেন্টের খাবার দাবার সব উনি এইগুলা দেখাশোনা। সো রোজার মাসে ডিউটি হোস্টেল খুব ভালোই যাচ্ছিল প্রথম কিছুদিন। এবং 1 এবং 2 তলায় মসজিদ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া হতো, ভালো ছিল জিনিসটা আমার জন্য। আমার সবারই আর কি যারা ছিলাম সবাই কম বেশি 5 ওয়াক্ত নামাজ পড়তো সবারই, যেহেতু 2 তলায় মসজিদ, আজানের সাউন্ড একদম কানে আসতো সর্বপ্রথমে, এবং সবাই মোটামুটি নামাজের জন্য যেত। তো ভালোই যাচ্ছিল। রোজার মাসটা খুব ভালোভাবে কাটে, ঈদের ছুটি টুটি কাটায়। যখন ফেরত যাই, ঘটনাটা সম্ভবত জুলাই জুলাই এরকম সময় হবে, 17 সাল ঈদের পরে। তো ঈদের ছুটি কাটানোর পরে যখন যাওয়ার পরে প্রথম কয়েকদিন ঠিকই ছিল। আস্তে আস্তে কিছু ছোটখাটো সমস্যা শুরু হয়। যেমন ধরেন যে একদিন রাত্রে আমি আর আমার রুমমেট আমাদের রুমেই বসে আছে, পড়ছিল, আমি আমার বেডে শুয়ে আছি। তো হঠাৎ আমাদের দরজাটা রুমের স্টিলের দরজা ছিল, তো সিটকেল দেওয়া ছিল না, দরজাটা জাস্ট এমনি লাগানো আর কি, লাগানো ছিল। তারপরে দরজাটা একলাই খুলে আসে। তো আমি ভাবি যে হয়তো বা কেউ মানে পাশের রুমে তোরা আসছে, দেখি কেউ নাই। তারপরে ভাবি হয়তো বাতাসে খুলে গেছে, দরজাটা আবারও চাপাই দিই। চাপাই দেওয়ার পরে ঠিক আছে, ভালো বসে কিছুক্ষণ 2-5 মিনিট যাওয়ার পর আমার দরজাটা খুলে দেয়।
এইবারও আসলে সেভাবে নেই নাই, জিনিসটা লজিক্যালি দিকে হয়তো বাতাসে ঘুরছে, এবার দরজা লাগায় বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছিল, এবার শিখে নিয়ে দিতে দিচ্ছে গেল। ওই দিন রাত্রে ঘটনা, রাত তখন আমি 12:30 বাজে, আমরা দুজন আমাদের পাশের রুমে খাওয়া দাওয়া শেষে পাশের রুমে যাই, একটু গল্প করে আসি। এক পর্যায়ে ওদের রুমে আমরা বসে আছি, আমরা 4 জন বসে গল্প করতে খাই, আমাদের রুমটা শিখে দিয়েছি, ওদের রুমটা ওরকম দরজাটা হিসাব বেজানো আর কি, শিখে দেওয়া নেই। এক পর্যায়ে আস্তে করে ওদের রুমের দরজাটা খুলে যায়, এবং দরজাটা খুলে যাওয়ার পর ওই পাশের রুমের যে 2 জন ছিল ওদের ভিতর থেকে একজন দৌড় দিয়ে ওদের কিছু রুম থেকে বেরোয় মোটামুটি মানে সিঁড়িতে নিচে নেমে যাচ্ছে। বিষয়টা আসলে বুঝে উঠতে পারি না যে আসলে কি হলো বিষয়টা। ও এক পর্যায়ে 1 মিনিট পরে নিচে থেকে উপরে উঠে আসে, আমরা উঠে আসে বললাম কি উঠাল নিয়ে আমরা জানবো কি ব্যাপার, তুই দরজা এরকম পুলিশের কাছে ঢুকতে নিতে গেলি না, কাউকে দেখিস? বলতেছে না কাউকে দেখি নাই, কিন্তু কিছু সমস্যা তো বেশ কিছুদিন ধরে এই সমস্যাটা হচ্ছে, এরকম দরজা লাগানো থাকলে একলাই খুলে যাচ্ছে কেন জানে। একদিন হঠাৎ মনে হলো কিছু একটা দেখছিলাম, এই জন্য আজকে আমি যে আসলে কেউ খুলে দিচ্ছে শয়তানি করতেছে নাকি দেখার জন্য করছি। আমি বলতেছি, তখন আমার মাথায় পেয়েছিলাম আজকে সন্ধ্যাটা আমাদের সাথে এরকম হয়েছে, আমরা মনে করছি কি যে যা করছিস কিনা বা কি বাতাসে হয়েছে, না করলে এটা আমাদের সাথে হচ্ছে কয়েকদিন ধরে, বুঝতেছি না কেন আমি তো বাতাসটা এরকম চিন্তা কারণে হয়ে যাবে। আমার পাশের রুমে এই ছেলেটাও বলে যে না এটা অন্য কিছু, অন্য কিছু কি ওই পরে আসলে ওই ছেলেটাও বেশ নামাজ পেনা করতে 5 ওয়াক্ত কোরআন শরীফ তো পজিটিভ টাইপের ছিল, ও বেশ একটু আধ্যাত্মিক জিনিস বিশ্বাসও করতো এবং এগুলোর সাথে পরিচিত ছিল খুব ভালো। ভালো কথা। চলে আসি আমরা গল্প আমাদের রুমে, আর এটা নিয়ে বেশি মাথায় ঘামাই। আর 2-1 দিন পরের ঘটনা বা তখন আনুমানিক 2:30 হবে, বেশ পড়াশোনা আমরা দুজনে আমার রুমমেট আমি দুবার পড়াশোনা করে উঠছে আর কি, আপনার সর্বত্র বেডে শুয়েছি দুজনে, লাইট অফ করছিল, হালকা হয়েছে 10-15 মিনিট গেছে, একটু চন্দ্র আসছে চোখে, হালকা চন্দ্র চন্দ্র ভাব। ওই আমার রুমমেট দেখতেছি অটোমেটিক ও ঘুমায় গেছে, কখন আমি বলতে আবার চন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসছে। চন্দ্রচন্দ্র ভাবে যখন ওসি একটু তাকাই তখন মনে হলো যে ওর মাথার কাছে কিছু একটা বসে আছে, ওর পেট মাথায় ছাড়াবো। চন্দ্রচন্দ্র বুঝে উঠতে পারতেছি না যে বুঝতে কি। একবার পলক ফেলে যখন তাকাই জিনিসটা মুভমেন্ট দেখি চলছে, রুমের মাঝখানে চলে আসছে আমার। তখন আমি মোটামুটি একটা ঘুমের ঘরের ভিতরে আমি ভাবতেছি ঘুম দেখতে বা কি ব্রেনে কাজ করতে না। তৃতীয়বার যখন আমি পলকটা খেলছি এবং তাকানোর পর দেখছি ওইটা আমার বুকের উপর চলে আসতেছে এবং আমার দিকে আর কি, আমার বুকের উপর মুখের উপরে চলে আসতে বলতে গেলে মানে একটা ছায়ামূর্তি, আসলে কোনো মহিলা পুরুষের আমি কিছু বলতে পারবো না, একটা ছায়ামূর্তি। আমি একটা জোরে চিৎকার দিই, চিৎকার দেওয়ার পরে আমার রুমমেট মোটামুটি ঘুমটা হয়ে যায়, ও এক লাফে উঠে রুমের লাইট বাজিয়ে দেয়, দিয়ে বলে কি ব্যাপার কি হয়েছে? আমি বলি যে না কিছু হয় না, আমি যা মানে জিনিসটা ওরে শেয়ার করে নিয়ে আস যে বিশ্বাস হয়তো করবে না, বা বলবো দেখছিস বা থামাও, নিজের একটা ছোট লাগবে বললে যে ভয় পাই এই হিসেব থেকে আমি বলছি না এখানে আমি স্বপ্ন দেখে ভয় পাই সেরকম। ঠিক আছে ও যে আমি পানি টানি খাই, একটু বাথরুমে যাই, নিজের পানি টানি দেই, দিয়ে শুয়ে পড়ি। আবার মাথার ভিতর কন্টিনিউয়াসলি কাজ করতেছিল কি হলো আমি বুঝতেছিলাম না আসলে কি করতে পেরেছি। ঘুম আর একটা ছিল না কোনো মতেই। তার ঘন্টাখানেক পরেই দেখি ফজর আজান দিচ্ছে, গেলাম নামাজ টামাজ পড়ে এসে আল্লাহকে দিয়ে ঘুমাই। বেশ ভালো, বেশ কিছুদিন এইভাবে যাইতে থাকে। এর 15-20 দিন পরে ঘটনা হবে, হয়তো ওই দিন রাত্রের ঘটনা, এটা 15 দিন পরে রাত্রে ম্যাচ আসলে হচ্ছিল যে মিল দিতে, মিলটা মোটামুটি আমার পাশের রুমের যে দুই ছিল ওদের একটা পছন্দ হলো না মিলটা, বললাম যে মিল খাবো না আজকে রাত্রে, আমাদের মিল ঠিক আছে রুমমেট নিচ্ছে কথা। তো রাত আনুমানিক তখন 11টা 11:30 বাজে। আমি আমার রুমমেটটা বলে যা তুই কি রুমেই আছিস, তাহলে রুমে থাক, আমি পাশের রুমে ধরে এখানে গেলাম, গল্প করে আছি। ছিল টায়ার ছিল আমার, বলে যে ঠিক আছে যা, আমি রুমে লাইটটা অফ করে দিয়েছি। ঠিক আছে আমি রুমের লাইটটা অফ করেছি, পাশের রুম
গল্প টল্প করতে করতে এক পর্যায়ে 11:30 বাজে এরকম টাইমে খাওয়া পেটে খিদা তো লাগছে অনেক, নিল খাই নাই রাতে 3 জন। আমি বলি যে পাশের রুমের 2 জন মতো চল বাইরে যাই আসি। ওরা বলে যে যাবি, ঠিক আছে চল যাই। কিন্তু তাহলে ও বললো যে তোর মানে আমার রুমমেটকে ডাকতে বললো যে তোর রুমমেটকে ডাক, ওরা ডাক। আমি বললাম, "শোনো, তোমরা কারা ডাকছে দেখি।" ওই রুমটা খুবই ছিল, দেখি যে ঘুমাই গেছে। আমি ওরা ডাক দিয়েছি, ওই রুমটা চাপাই দিয়ে ওদের বলে তো ঘুমাচ্ছে, ও থাক। মুখে উঠে ফোন দিলে বলবো না আমরা বাইরে আসছি। মোটামুটি ওই রুমটা চাপাই দিয়ে পাশের 2 জন রুমমেটের সাথে আমরা 3 জন ওদের রুমটা আমরা বেরোই পাঠাই। একটু ওয়েদারটা সকাল থেকে একটু রুমি ছিল, ক্লাউডি ছিল, হালকা হালকা বৃষ্টি রুমি ছিল, বৃষ্টি বৃষ্টি হালকা রুমি করতেছে। বাইরে বেরোই যাই 11:30 বাজে, তখন ফার্মিতে একটা হোটেলে বসি, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে করতে এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকতে হবে বৃষ্টি চলে আসে। বৃষ্টি চলে আসতে মোটামুটি আটকায় যায় হোটেলের ভিতরে। যাওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা আটকায় যায় হোটেলে, 12টা বেজে গেছে। এমন টাইম আমার রুমমেট থেকে ফোন, আমরা তখন বৃষ্টি থাক। ও আমার বলতেছে কি ব্যাপারে, তোরা কই? আমি বলতেছি তুই তো ঘুমাচ্ছিলি, আসলে তোকে ডাকা হয় নাই, আমরা একটু বাইরে আসছি, খাইছে যেই নাই রাত্রে, এটা লাগছিল বাইরে আসি। কিন্তু আমার একবার বলে যাবি তো যে তোরা বাইরে যাচ্ছি ডাকবি। বলেছি ঘুমাচ্ছিলি রে, তোকে ডাকি নাই। আমার ভয়েস স্টেশনে মনে হচ্ছিল টেন্স, মানে একটু ভয় পাইছে বাইরে। তুমি কেন, কিছু হয়েছে, সমস্যা? বলতেছে না সমস্যা না, আয় তোরা চলে আয়। ঠিক আছে, বৃষ্টি করতে তো বেশি চলে আসে। ঠিক আছে, মোটামুটি 4-10 মিনিট পরে আর কি বৃষ্টিটা একটু কমে আসে। আমরা মোটামুটি দৌড় দিয়ে আর কি হালকা ভিড়তে ভিড়তেই চলতেছে মোটামুটি আসি, এসে উপরে উঠি। ওঠার পরে রুমে আসি, এসে রাতে পর্যন্ত রুমে ঢুকে আমি আমার রুমে দরজাটা খুলছি। খুলে মাত্র দেখি যে আমার রুমমেট মোটামুটি তখন 12:30 রাতে, যে কেউ পরের টেবিলে বসে আছে, রুমে লাইট জ্বালানো, ও মোটামুটি মাথায় করে বসে আছে। কি রে, তুই না ঘুমাচ্ছিলি এত রাত্রে, উঠছিস না? উঠলাম, ভালো লাগতেছিল না, ওই টজু করবো, আমি তৈরি করে নানা কমপ্লিট করতে বসে। কিছু হয়েছে বলতো, ও দেখে আমার একটু আর কি মনে হচ্ছে আমার একটু ভয় পাইছে বা কিছু। না কিছু হয় না, আমি জাস্ট কথা আমার মনে হয় না সামথিং রং। আমি বলি না, তো বল কি হয়েছে অবশ্য। ও বলে যে আচ্ছা ঠিক আছে সুন্দর বলতে। ও বলে যে তোরা তো মোটামুটি তুই গেলি রুমের থেকে, যাওয়ার পরে তখন আধা ঘন্টা পরে হবে, আধা ঘন্টা পরে হঠাৎ করে মনে হইলো যে আমি তো শুয়েছিলাম, মানে রুমের তোদের আমি তো শুয়েছিলাম, তখন মনে হলো যে খাটটা একটু ঢাকে দিল। আমার ঘুমটা হালকা একটু হালকা ঘুমিয়েছি, একটু চেষ্টা করলাম, মনে হইলো ভূমিকম্প হয় নাকি আবার, নাকি বুঝতেছে বুঝলাম আমারও মনে করে শুয়ে থাকলাম। বেশ 2-1 মিনিট পর আবার শুয়ে থাকলো, তারপরে আমি মোটামুটি এবার একটু ভাবছি দেখি ওর ভূমিকম্প হচ্ছে নাকি মাথা ঘুরতে উঠে বসলাম। উঠে বসে দেখলাম যে না, আশেপাশে তো তাহলে মনে হচ্ছে না কিন্তু ভূমিকম্প এরকম। আমি আবার শুয়ে বললাম, চোখের উপরে হাতটা দিয়ে শুয়ে আর ভাবতে কি হলো বিষয়টা এটা ভাবতে ভাবতে 2-3 মিনিটের পরেই মোটামুটি এবার এমন ভাবে আমার খাটটা কেউ বলতেছে যে ঝাঁকি দিয়ে উঠছে, যে কেউ হাত দিয়ে পায়া দিয়ে জোরে জোরে করে নাড়াইলে যেরকম ভাবে হয়, আমি মোটামুটি শেক করতে দিত খাট। আমি 1 লাফে খাটার থেকে নামছি, নাইমে লাইট দিয়ে দরজা দিয়ে পাশের রুমে বাঁচছি তোদের বেরোই দেখি যে তালা। আমি তো লাইট দিয়ে সমুদ্রে দিয়েছি, কি করি না রুমের কিছু না, আমি বুঝে উঠতে পারলাম না যে কি হইলো। বলতেছে আমি আজ প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেছিলাম, পরে কি করবো, তোদের কেউ নাই, ফোন দিছি সাথে সাথে তোরা পরে বললি বাইরে গেছিস, আমি পরে বুঝি করছি আমার কাজ করছি, তুমি পরামর্শ ভাই। পরে ওই ঘটনাটা বলবো, তুমি যতদিন রাত্রে আমার সাথে যেটা করছিল কিছুদিন আগে, ওই যাও তো তখন শেয়ার করেছে, দেখ আমার সাথে এরকম করছে। তো এই ঘটনাটা ওদিন রাত্রে আমরা আমাদের পাশের রুমে যাই, ওদের কাছে বলি যেটা দেখ এরকম এরকম তো হয়েছে 2 দিন আমাদের সাথে। ওরা বলে যে তোদের সাথে এরকম হয়েছে, আমাদের সাথেও বেশ কিছু এরকম মানে নর্মাল এরকম কিছু হয়েছে শুধু। এবং এই ম্যাপটা একটু প্রবলেম, এই সেই ছেলেটা একটু পরের দিন আমাদের পাশে এখানে কিছু প্রবলেম আছে, এখানে খারাপ খারাপ সিনেমা তুমি থাকবে। আমরা চৈতে বলছে এইগুলা যে এগুলো আসবে বা এরকম। আমরা বলি যে ঠিক আছে তাহলে মহাজিন সাহেবটা ওনারে বলি এরকম সমস্যা, বলে দেখ কি করবো।
পরের দিন সকালে যথাই তোমার দিকে ডেকে নিয়ে আসি, আমি ওনারা বলি যে দেখেন এরকম এরকম তো সমস্যা হয়েছে, আমরা তো একটু ভয় পাইছি এবং আসলে কেউ কোনো প্রবলেম আছে কিনা। বলে না আসলে উনি ক্লিয়ার করে কিছু বলেন, বলেন না এরকম নাই বা কিছু। আচ্ছা যদি প্রবলেম থাকে পরে আমাকে বললো দোয়া টোয়া করে ফুলকু দিয়ে এরকম কিছুই বলে যে এরকম কথা নাই, পরে উনি একটু আমতা আমতা কথাবার্তা। যাই হোক ওই দিন রাত্রে আমাদের রুমে আসে, ওই ছেলেটা বলে যে ফ্রন্টিয়ার যে ছেলেটা ছিল বলে যে আমি জিন হাজির করবো। আমার মোটামুটি বলে যে কি জিন হাজির করবি, মানে মুখের কথা বললি আর দিন হাজির করবি কি জন্য, মানে কি জন্য নর্মালি কি জন্য? বলে যে না আমার এটা জানতে হবে যে এখানে কি আছে, কিসের সমস্যা এখানে, এবং এটা সলভ করতে হইলে যেইটা মানে যদি কোনো দিন এখানে থেকে থাকে তাহলে এটা সলভ করতে হলে আরেকটা দিন না। আর বলি না এটা তোর এটা করার তো দরকার নেই, কিন্তু যদি কিছু সমস্যা থাকেও ভাই হয়তো আমরা ছেড়ে দেবো দরকার নেই, কিন্তু এইগুলো আদার্স এইসব দরকার নেই, জিন হাজির বা এগুলো দরকার নেই। পরবর্তীতে অনেক বড় ধরনের প্রবলেম আমরা ফাইসে হয়তো যদি পড়ে যাই তখন তো আসলে আর কোনো ফুল থাকবে না। কারণ অনেক শুনছি এটা ব্ল্যাক ম্যাজিক বা আদার্স এই জিনিসগুলো জিন হাজির সম্পর্কে এগুলো আসলে ভয় পায় যান বা কিছু হয়, অনেক বড় ধরনের ক্ষতি করে জিনিসগুলো। সোনা বলে যে না একটা তখন ও মোটামুটি বলে না আমি করবো, তোরা রাজি থাকার না ওর পাশে ওর রুমমেটাও রাজি, ওরা দুইজনে যে করবে, ওরা দুইজনের মতো অবস্থান ছিল। আমরা বলি যে না তুই যদি এগুলো করতে যাস আমরা কিন্তু মুজিব ইসলামকে বলে দেবো যে ও কিন্তু এটা সেসব। তো মোটামুটি এক পর্যায়ে কথাটা এরকমই ভাব করো, বলে যে আচ্ছা ঠিক আছে বললাম না থাক, তাহলে থাকুক প্রবলেম, ঠিক আছে। তো এর কিছুদিন যাওয়ার পরে কন্টিনিউস এরকম টুকটাক সমস্যা কিছু হইতেই ছিল আমাদের সাথে। যেমন ধরেন রাত্রেবেলা হঠাৎ করে আপনার ওই কি বলে টিনের চাল ছিল যেহেতু আমাদের ওইখানে মুভমেন্ট এর পাওয়া যায়, তো যেহেতু হাঁটতেছে টিনের চালের উপর দিয়ে একটা শব্দ হয়েছে, টিনের চালের উপর দিয়ে কিছু হাঁটলে বা একটা শব্দ, তো আমরা কোনো ভয় আমাদের ভিতরে একটা বিসি কাজ করতে থাকে তোমার মতো। এবং আসলে আমরা বাসায় জানাই, তিনি বাসা থেকে বলে তুমি ছেড়ে দাও নাচটা, যদি বেশি ভয় লাগে বা সামথিং করে এরকম কিছু প্রবলেম হইতে থাকে। তো এক পর্যায়ে আসলে দিনটা যে পুরাতন ছিল এবং এলাকাটা আসলে একটাই আমাদের ওইখানে মুসলিম মসজিদ ছিল এলাকাটায় বলতে গেলে, তাছাড়া কিছু এই ধরনের প্রবলেম ছিল, কিছুরই উপস্থিত ওখানে থাকতে পারে জানা ছিল না, থাকলেও জানি না আমরা। তো এই ছিল রাসেল ভাই ওর ঘটনাটা, ভালো লাগলে শেয়ার করবেন। তোমার খুব ইচ্ছা ছিল যে স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করবো, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে হয়ে উঠলো না আশাটা। এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের আফনান ভাইয়ের কাছে, এবং আফনান ভাইয়ের অলরেডি যে ফার্স্ট স্টোরিটা সেটার প্রশংসা আপনারা এখনো করছেন, এবং আশা করছি যে সেকেন্ড যে স্টোরিটা এটা একটু লম্বা স্টোরি এবং এই স্টোরিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন চলে যাই সরাসরি আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই আপনার দ্বিতীয় ঘটনাটা আমরা শুনি, এবং থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ফার্স্ট স্টোরিটা দারুণ ছিল এবং এখনো পর্যন্ত আমরা ইমেইল পাচ্ছি, আশা করছি ইমেইল পাচ্ছি, এবং সেই সাথে আমরা মানে ফেসবুকে আপনার লেখা দেখলেই বুঝতে পারবেন। আমরা আপনার সেকেন্ড ঘটনায় এখন যেতে চাই। থ্যাংক ইউ রাসেল ভাই আমার সুযোগ করে দেওয়ার জন্য। রাসেল ভাই এখন যেই স্টোরিটা আমি শেয়ার করবো এটা আমাদের রাজশাহী ফৌজিস টিমের যে সদস্য সজীব এই ঘটনাটি কালেক্ট করেছে। ঘটনাটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ঘটনা। এটা আপনি শুরুতে বলছিলেন যে আজকে রাজবাড়ির ঘটনা বলবো না, আলমডাঙ্গার ঘটনা বলবো। সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এই ঘটনাটা আমি আজকে বলবো। ঘটনাটির সময় রাসেল ভাই 1994 সাল। এটি ঘটনাটি ঘটে কালুর মিয়া নামক একজন রিক্সা চালকের সাথে। আচ্ছা, উনি প্রফেশনাল একজন রিক্সা চালক ছিলেন। উনি যে কাজটা করতেন চুয়াডাঙ্গা, ওনার বাড়িটা চুয়াডাঙ্গা এই আলমডাঙ্গা থেকে 7-8 কিলোমিটার ভিতরে ছিল, ভিতরে একটা গ্রামে ছিল। তো উনি সকালবেলা রিক্সা চালাতে চলে আসতেন, শহরে এলাকায় রিক্সা চালিয়ে আবার রাতের বেলা বাড়িতে চলে যেতেন। এটা ওনার দৈনন্দিন একটা কাজ ছিল। তো গতানুগতিক ভাবে উনি যেদিন ওনার সাথে ঘটনাটা শুরু হয় সেদিন উনি আসেন চুয়াডাঙ্গা শহর রিক্সা চালিয়ে। তবে ওই দিন ওনার ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। আচ্ছা, এবং উনি আলমডাঙ্গা থেকে ফিরে যখন ওনার বাড়িতে যাবেন, ওনার বাড়িতে যাওয়ার আগে দুটো বিলের পাশ দিয়ে যেতে হতো। বর্ষাকালে সেটা ভরা থাকতো এবং অন্য সময় সেটা শুষ্ক থাকতো, এবং অন্য সময় কৃষিকাজ সেই বিলের মধ্যে করা হতো। তো ওই সময়টা বর্ষাকাল ছিল না, ওই সময়টা শুষ্ক মৌসুম ছিল আর কি। পাশে রাস্তা ছিল, উনি রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছেন। তো ওই সময় রাস্তায় আবার কেউ ছিল না, মানে একদম নিস্তব্ধ একটা সময় ওই রাস্তাটা এরকম ছিল। তো হঠাৎ উনি খেয়াল করলেন বেশ উঁচু লম্বা একজন লোক। তো লোকটি হাতে মানে সাদা কাপড়ে কি যেন ঢাকা,
ওনার এক হাতে ধরে রেখেছেন উনি, এরকম ছোট একটা জিনিস। তো উনি তখন বললেন, এই রিক্সা থাম, মানে তুই করেই বলছে, এই রিক্সা থাম, যাবি? বলে কোথায় যাবো? বলে সামনে এই বিল পার হয়ে যে বট গাছটা আছে, বট গাছের কাছে আমি যাবো। তখন বলে যে ঠিক আছে চলেন। তখন উনি লাফ দিয়ে উঠে বসেন, রিক্সা উঠে বসেন। তো রিক্সা চালাচ্ছে কালো মিয়া, চালাতে চালাতে কিছুক্ষণ পরে হঠাৎ করে পেছন দিক থেকে, মানে ব্যাক সাইড থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বাচ্চাটি বলছে আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তখন কালো মিয়া বুঝতে পারলো ওই যে সাদা কাপড় দিয়ে যেটি মানে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল একটা জিনিস, এটা আসলে একটা বাচ্চা। ওই বাচ্চাকে উনি কোথা থেকে যেন নিয়ে আসছেন। তখন কালো মিয়া সাহস করে বলেন যে ভাই বাচ্চাটা কি আপনার? তখন উনি আবার ধমক দিয়ে বলেন, বাচ্চা আমার না, তাই কার? এরকম ভাবে তুই চুপ থাক, এরকম ভাবে ধমক দিয়ে চুপ করাই দেন আর কি। তো রাসেল ভাই কালো মিয়া কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু ওই এলাকায় রিক্সা চালান, জি। মোটামুটি সবাইকেই উনি চেনেন, কিন্তু এই লোকটা ওনার খুব অপরিচিত ছিল। তখন উনি অত কিছু মানে কিছু জিজ্ঞেসও করতে পারছেন না, বা এরকম রাতের বেলা কি জিজ্ঞেস করব বেশ মানে বুঝতেও পারছেন না। বুঝতে পারছেন না। দেখুন ওনার মতো রিক্সা চালিয়ে যাচ্ছে। কিছুতে যাওয়ার পর রাসেল ভাই হঠাৎ আরেকটি লোক রিক্সার গতিরোধ করে, ঠিক ওনার মতোই উঁচা লম্বা, প্রায় প্রায় একই রকম চেহারা, মনে হয় যে যমজ ভাইটা এরকম কিছু হবে আর কি, প্রায় একই রকম চেহারা আর কি, চেহারার গঠন। তো ওনার হাতেও সেম একই রকম জিনিস, কি যেন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, এবং ওই একটা হাত ধরে রেখেছে মনে হচ্ছে এই সাদা কাপড়ের ওখানে। বলছে যে এই রিক্সা যাবি? বলে আমার তো যাত্রী আছে। বলে কোনো সমস্যা নাই, আমি এই রিক্সাতেই যাবো। এই বলে কোনো কথা ছাড়াই হঠাৎ করে উঠে বসে পড়েন ওই রিক্সা। অথচ ওই রিক্সা কিন্তু আরেকজন লোক ছিল, কিন্তু কেউ ওরা মানে একজন আরেকজনকে প্রতিবাদ করছে না যে আপনি কেন উঠবেন। মনে হচ্ছে এই দুইজনকে চেনে। কিছুক্ষণ পরে কালো মিয়া খেয়াল করলো যে এখন আর একটা বাচ্চার কান্না আসছে না, দুটো বাচ্চার কান্না আসছে পিছন থেকে। দুটো বাচ্চা বলছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন, বাড়িতে যেতে দেন, এবং ওরা কোনো কথা বলছে না। তো কালো মিয়া এখন মানে চিন্তা করছে যে দেখি কি বলবো না বলবো। তো এখন যাই হোক আতুল ভাই, কিন্তু কয়েক মিনিট এরকম কান্নাকাটির পর হঠাৎ করে কালো মিয়া মানে বুঝতে পারলো যে হঠাৎ করেই যেন দুটো বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। তখন কালো মিয়ার পিছন দিকে তাকায় নাই, তখন বট গাছের কাছে চলে আসলো, বীরের পাশে। বট গাছের পাশে আসার পরে ওই লোক দুটো নামলো, নামার পরে বললো যে এই না তোর ভাড়া নেই, তাই বলে কিছু টাকা তাকে দিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওই দুটো বাচ্চা কিন্তু আর ওখানে ছিল না। যে কোথায় গেল? তো উনি তাদেরকে জিজ্ঞেস করতে যাবে, হঠাৎ করে দেখলো তারা ঠিক যেই দিক দিয়ে রিক্সা নিয়ে আসে ঠিক ওই দিকেই আবার চলে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে তারা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে এমনটা, কিন্তু সাথে দুটো বাচ্চা নেই। তখন ওই চিৎকার করছে, ভাই বাচ্চা দুটা কই? তার কোনো উত্তর দিল না, ওনারা তার মানে হাঁটা দিয়ে চলে যায়। এখন কালো মিয়া চিন্তা করেছে যে না জানি কোন ফেসাদে পড়লাম, সে আবার মানে কি ঝামেলায় পড়ি। উনি তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাড়ির দিকে চলে যান। যখন বাড়ির যখন কাছাকাছি এসেছে রাসেল ভাই, হঠাৎ করে দেখেন ওই দুটো লোক তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কালো মিয়া খুব অবাক হয় যে কি ব্যাপার, একটু আগে না ওনারা কত দূরে রেখে আসলাম, আমি রিক্সা এত দ্রুত চালিয়ে বাড়িতে চলে আসলাম, অথচ এই দুটো লোক এখানে আসলো কিভাবে? তখন কালো মিয়া চিন্তা করে যে এটা একটা প্যারানর্মাল বিষয় হতে পারে, কারণ যেহেতু উনি বিলের পাশ দিয়ে রিক্সা চালিয়ে চালিয়ে আসেন, মোটামুটি টুকিটাকি ছোট ছোট প্যারানর্মাল বিষয়টা ওনার কাছে এটা খুব কমন ছিল। তখন উনি চিন্তা করেন যে আমার সাথে এতক্ষণ যেটা ঘটেছে প্যারানর্মাল ঘটনাই ঘটেছে। উনি বেশ সাহসী লোক ছিলেন। তাড়াতাড়ি বাসায় ফিরে রিক্সাটা বাড়ির উঠানে সাইড করে রেখে উনি তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে শুয়ে পড়েন। উনি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরে ওনার একটা অভ্যাস ছিল, উনি স্মোক করতেন। ওনার জামার পকেটেই মানে সিগারেট থাকতো। তো উনি যে কাজটা করলেন যে জামার পকেটে যে সিগারেট ছিল, 2 পিস সিগারেট উনি রাতের বেলা রেখে দিয়েছিলেন আর কি। উনি জামার পকেটে হাত দিয়ে সিগারেট দুটো বের করেছেন। বের করে যখনই ম্যাচ দিয়ে সিগারেট ধরাতে যাবেন, হঠাৎ করে দেখেন এটা তো সিগারেট না, এই দুটো বাচ্চার আঙ্গুল, একটা হলো বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী। এটা ওনার প্যাকেটের মতো ছিল। হ্যাঁ, ওনার জামার পকেটের মধ্যে এটা ছিল। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার, এই সিগারেটের জায়গায় এই বাচ্চার আঙ্গুল আসলো কিভাবে? উনি তো চিৎকার দিয়ে বাড়ির লোকজনকে জড়ো করে ফেলেন যে আমার জামার পকেটের মধ্যে এরকম বাচ্চার আঙ্গুল। তখন ওনার বাড়ির লোকজন বলে, কি ব্যাপার, তোমার রিক্সায় মানে রক্তের ছোপ লেগে আছে কেন? তখন উনি আবার তাড়াতাড়ি রিক্সায় যান, এবং রিক্সায় রাসেল ভাই দেখা যাচ্ছে যে আমরা সাধারণত রিক্সায় যে সিটের উপর বসি, সে সিটের নিচটা কিন্তু ফাঁকা থাকে। অনেক সময় ইশারা প্রয়োজনীয় জিনিস ওই সিটের নিচে রেখে দেন। মনে হচ্ছিল সিটের নিচ থেকে কোনো রক্ত কোনো প্রবাহ এসেছে। অবশ্য রিক্সার সিটটা যখনই উনি সরিয়েছেন তখনই দেখেন যে মানে
রক্তটা মানে শুধু কঙ্কাল আছে, কঙ্কালের হাড়ের সাথে কিছু মাংস ঝুলে আছে, আর মাথা দেখা যাচ্ছে, কিন্তু এদের কাল লাশ, চেহারা এত বিভৎস হয়ে গেছে। ওই দুটো বাচ্চাকে এমন ভাবে নৃশংস ভাবে হত্যা করে ওই সিটের নিচে রেখে দেওয়া হয়েছে। তখন এই দৃশ্য যখন ওরা দেখেন, সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। আর যেহেতু এটা একটা মার্ডার, সেহেতু পুলিশকে তো অবশ্যই ইনফর্ম করতেই হবে। ইনফর্ম করতে হবে। পুলিশও আসেন। জি। তো পুলিশ আসার পরে এই ডেড বডি যতটুকু অবশিষ্ট ছিল নিয়ে যান, এবং যেহেতু ওনার রিক্সাতে এটা পাওয়া গেছে, সেহেতু তাকে তো ধরে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাকে ধরে নিয়ে যাবেন, প্রায় 3 মাস জেলে ছিলেন আর কি। পরবর্তীতে উনি পুলিশি রিপোর্টে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। আর এই দুটো বাচ্চার লাশ ছিল পাশের গ্রামের, যারা রাতের বেলা মানে কোনো কারণে বের হয়েছিল বাসা থেকে, বাসা থেকে হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু ওরা ঘরে ফিরে আসে নাই। আচ্ছা। অনেক খোঁজাখুঁজি করতে, ফিরে আসে নাই। কিন্তু পাশের গ্রাম তো হয়তো তারা জানতে পারে না, কিন্তু পরের দিন মানে যখন এরকমই হলো যে দুটো বাচ্চার লাশ, তখন ওনারা বুঝতে পারেন হয়তো এই দুটো বাচ্চার লাশই। তখন যখন কালো মিয়াকে চেহারার বর্ণনা, কালো মিয়া তো অন্ধকারে খুব ভালো দেখতে পারে না এই বাচ্চা, তো যতটুকু বলেছে তা বুঝতে পারতে এই দুটাই সেই বাচ্চার লাশ। তারা আসলে ভাই মোটামুটি 3 মাস উনি এরকম কারাগারে ছিলেন। পরবর্তীতে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। উনি আবার বাড়িতে ফিরে আসেন। তো ফিরে আসার পরে যে বিষয়টা ঘটতে থাকে সেটা হলো রসুল ভাই, উনি কিন্তু একটা বিষয় বলতে ভুলে গেছি, উনি কিন্তু রিক্সা চালানোর পাশাপাশি আর একটা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। সেটা হচ্ছে গ্রামে কোনো পুরুষ লোক যদি মারা যেত, তো কালো মিয়া এটাকে গোসল দিতে যেতেন। আচ্ছা। এটা মানে ওনার বাবা দাদা অনেক আগে থেকেই বংশ পরম্পরায় ওনারা এই কাজটা করেন আর কি। তো রসুল ভাই হঠাৎ একদিন রাত 11টার দিকে, এই মানে জেলখানা থেকে আসার হয়তো 5-7 দিন পরে আর কি, রাত 11টার দিকে হঠাৎ করে ওনার বাড়ির দরজায় করান আসছে। দেখে যে ওনার গ্রামের পরিচিত 2জন মুরব্বী আসছেন ওনার বাড়িতে। আচ্ছা। এসে বলতেছে যে গ্রামে যে কবিরাজটা ছিল, কবিরাজটা হঠাৎ করে মারা গেছে, তুমি তো তাড়াতাড়ি চলো, গোসল দিতে হবে। আচ্ছা তখন কবিরাজটা ওনার খুব পরিচিত ছিল, ওনার বাবার বন্ধুও ছিল। আচ্ছা আচ্ছা। তখন উনি শুনে খুব মানে শোকাহত হন যে কবিরাজ চাচা মারা গেছেন। বলছে ঠিক আছে আমি আসছি। এগুলো উনি একটু ওনার একটু রেডি হয়ে চলে আসেন, এবং এসে বলেন, এখন কবিরাজ চাচার বাড়িটা কালো মিয়া চিনত। এখন উনি ওইদিকে হাঁটা না দিয়ে ওই 2 মুরব্বী বলছে যে এদিকে না, আরেক দিকে চলো। আরেক দিকে কোন দিকে? যে কবিরাজের পুরান বাড়িতে, পুরান ভিটা। বলে পুরান ভিটায় তো কেউ থাকে না ওখানে। বলে না, ওর কবিরাজের ইচ্ছা ছিল যে ওনার দাফন কাফন এবং লাশ ধোয়ানো এইটা যেন ওনার পুরান ভিটাতে হয়। পুরান ভিটাতে আসল ভাই ওই যে বিলের কথা বললাম, ওই বিলের কাছাকাছি আর কি। আচ্ছা। তখন কি আর করা, হয়তো বা বলে থাকতেও পারেন, একটা কালো মিয়া জানে না। তখন ওই 2জন মুরব্বীর সাথে উনি হাঁটা ধরেন, এবং ওর পুরান ভিটাটা কিন্তু একদম একটা বিরাট জায়গা ছিল ওটা, মানে ওখানে কোনো থাকার কোনো উপযোগী কোনো ঘর ছিল না সেখানে। দেখা যায় সত্যি ওখানে একটা লাশ রাখা আছে খাটিয়ার উপরে। তখন লাশ ধোয়ানোর জন্য আনুষঙ্গিক সব জিনিস ছিল, একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা ছিল। তখন ওই 2 মুরব্বী বললো যে কালো মিয়া তুমি লাশটা গোসল করার ব্যবস্থা করো, এখানে সব প্রয়োজনীয় জিনিস আছে, সাহায্য লাগলে আমাদেরকে বলো। তখন কালো মিয়া যখন লাশের কাছে গিয়ে যখনই উপর থেকে কাপড়টা সরিয়েছে, তখন দেখে ওটা কবিরাজের লাশ না। ওই যে রাসেল ভাই উনি রিক্সায় যে একজন লোককে তুলেছিল বাচ্চা নিয়ে, যে লোকটা উঠেছিল, এটা সেই লোক ওখানে শুয়ে আছে। এবং শোয়ার পর দেখেন সে মৃত না, সে চোখ খুলে আছে। এবং যখনই লাশের কাপড়টা সরিয়েছে, কালো মিয়ার হাতটা খপ করে ধরে সজোরে একটা কামড় মেরে বসে হাতে। এবং এরপরে কালো মিয়ার আর কোনো সেন্স ছিল না। সকালবেলা কালো মিয়াকে সেই বিলের ওই বট গাছের নিচে পাওয়া যায়, কিন্তু কালো মিয়ার হাতটা ছিল একদম রক্ত। আচ্ছা। এবং তাকে যখন উদ্ধার করে তখন তার হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এটা ছিল না, মানে লাশ কামড় দিয়ে হয়তো বা সেটা মানে কেটে ফেলেছে এরকম আর কি। তো উনি এরপরে হাতের ট্রিটমেন্ট করেন কয়েক মাস ধরে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন রাসেল ভাই। কিন্তু সমস্যা হলো উনি আগের মতো রিক্সাটা ওইভাবে চালাতে পারছেন না, কারণ যেহেতু 2 হাত বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর জোরটা ছিল না হাতে, এই জন্য উনি ওইভাবে ভালো করে রিক্সা চালাতে পারতেন না। উনি চিন্তা করেন একটু কৃষিকাজের দিকে আস্তে আস্তে উনি একটু মুভ করেন আর কি। তবে ওই লাশ ধোয়ার প্রফেশনটাও ওনার ছিল। তো উনি এই ঘটনার পরে সত্যি সত্যি মানে আর একটা যে ঘটনা ঘটে রাসেল ভাই, যে ওই কবিরাজ কিন্তু জীবিত ছিল। কবিরাজ পরে এসে বলে যে আসলে তোমার বাবা এবং আমি বন্ধু ছিলাম, আমরা একই সাথে এক ওস্তাদের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলাম। তো তোমার বাবা যে কাজটা করতো সেটা হচ্ছে উনি খুব রাগী ছিল। অনেক সময় কোনো বাড়িতে জিন তাড়াতে গেলে তো উনি 1 কথা 2 কথার উপরে জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। সেটা ছিল ওনার, উনি খুব বদরাগী ছিলেন, জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। যার কারণে অনেক জিনই ওনার উপর খুব ক্ষিপ্ত ছিল।
তো ওরা বলেন। এবং আসলে ভাই একটা বিষয় সেটা হলো, এই কালো মিয়ার বাবা কিন্তু একদিন পুকুরে গোসল করতে গিয়ে, উনি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক লোক ছিলেন, জি। পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে ডুবে মারা যান। অথচ উনি খুব ভালো সাঁতার জানতেন। কি কারণে মারা গেল, কিভাবে, অনেকে বলেছে হয়তো বা হার্ট অ্যাটাক পানির ভিতরে হার্ট স্ট্রোক করেছে, এরকম হার্ট অ্যাটাক হতেই পারে। কিন্তু আসলে ওই কবিরাজ বলেন আসলে তোমার বাবাকে জিনেরাই মেলে দিয়েছে পানির ভিতরে। আচ্ছা। তো তখন বলছে এখন তোমাদের পিছনে লেগেছে, হুম। তুমি একটু সতর্ক থাকবা, আমি চাইলে তোমাকে চিকিৎসা করতে পারি, কিন্তু চিকিৎসা করতে গেলে হয়তো আমি মারা যাবো। তো যার কারণে কবিরাজ তার চিকিৎসার দায়িত্ব নিতে নারাজ হন, যে এই সমস্যা যেটা তার সাথে হচ্ছে সেই সমস্যা উনি সলভ করতে পারবেন না। আচ্ছা। কিন্তু তারপরেও রাসেল ভাই কবিরাজের কাছে উনি অনেক রিকোয়েস্ট করেন যে আমাকে একটু চিকিৎসা করে। তো কবিরাজ চিকিৎসা শুরু করে, হুম। কিন্তু শুরু করার 7 থেকে 8 দিনের মাথায় কবিরাজ হঠাৎ করে রাতের বেলা তার বাড়িতে মারা যান। আচ্ছা। কিভাবে মারা গেছেন এটা কেউ বলতে পারে না, হঠাৎ করে রাতের বেলা মারা গেছেন কবিরাজ। তো সেই কবিরাজের যথারীতি গোসল দেওয়ার দায়িত্ব কালো মিয়ার উপর এসে পড়ে। তো কালো মিয়া যখন গোসল করতে, যখন মানে কবিরাজের সবকিছু রেডি, কবিরাজ যেহেতু রাসেল ভাই একটু ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিলেন, জি। তো কবিরাজকে যখন গোসল দেওয়া হবে, তো চারদিক থেকে সাধারণত আমরা গোসলের সময় দেখি চারদিক থেকে একটু ঘিরে যাওয়া হয় আর কি, হুম। লাশের গোসল করানোর সময়। তখন কালো মিয়া যখন গোসল করার জন্য ভিতরে ঢুকেছেন, তো হঠাৎ কয়েক মিনিটের মাথায় প্রচন্ড জোরে কালো মিয়া চিৎকার শোনা গেল। লোকজন তাড়াতাড়ি করে গিয়ে দেখে যে কবিরাজের লাশের জায়গায় পড়ে আছে, কিন্তু কালো মিয়া মানে মাটিতে পড়ে আছেন, এবং মনে হচ্ছিল তার চেহারা মানে ভারী কিছু দিয়ে একদম থেতলিয়ে দেওয়া হয়েছে। মানে এমন খুব নৃশংস ভাবে ওখানে তাকে হত্যা করা হয়েছে আর কি। তো কেন এমনটা হলো, কারণ ওখানে উপস্থিত, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, জি। একদম মানে দিনের বেলার ঘটনা, কিন্তু ওই যেহেতু চারদিকে ঘেরা ছিল, ওখানে কি হয়েছে কেউ জানে না। কিন্তু সবাই চিন্তা করে যে যেহেতু কবিরাজ নিজেও ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিলেন, এবং কালো মিয়া সেও একসময় যেটা কাজটা করতে গেছিল ভাই, কারণ কালো মিয়ার বাবা যখন ব্ল্যাক ম্যাজিক করতেন, তো কালো মিয়াকে দিয়ে বিভিন্ন উপকরণ তাকে দিয়ে সংগ্রহ করতেন, তাকে হেল্প করতেন। উনি হয়তো না বুঝেই সেটা করতেন, ইচ্ছা করে এটা করতেন না। তো রাসেল ভাই এই কারণে সবাই ধারণা করে যে এই সমস্ত কারণে এই কাজের সাথে যুক্ত ছিল দেখেই শেষ পর্যন্ত কালো মিয়ার এই পরিণতিটা হয়েছিল। এটা রাসেল ভাই আলমডাঙ্গার আমাকে যে বলেছে সজীব, বলছে যে আলমডাঙ্গার খুব পরিচিত একটা ঘটনা এটা, মানে খুব এটা লোকজন অনেকেই প্রচলিত একটা ঘটনা, এই বিষয়টা অনেকেই জানেন। রাসেল ভাই আমরা তো ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বিভিন্ন সময় আমরা বলেছি, আমরা সবসময় বলেছি এটা নিরুৎসাহিত করতে, কাউকে সহযোগিতা না করতে, এই বিষয়ে নিজে না করলেও যেন অন্যকে আমরা সাহায্য না করি, এতে কোনো না কোনো ভাবে এর একটা প্রভাব আমাদের উপর এসে কিন্তু রাসেল ভাই পরেই, যেভাবেই হোক এসে আমাদের উপর পড়বে, এই জন্য কাউকে এই কাজে আমরা যেন সাহায্যও না করি। সেটাই। এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। এবং এই ঘটনাটা অনেকে বলছেন যে, অনেকেই লিখেছেন যে অনেক ভালো হয়েছে। এবং এখন যেটা করব, আমাদের আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে যাব এবং তার কাছ থেকে আমরা তার ঘটনা শুনবো। প্রথমে আপনি জানতে চাইবো আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা। প্লিজ একটু আমাদের বলবেন, আরেকবার বলতে হবে প্লিজ। হ্যালো লিসনার্স, আমি ইমন হাজারিবাগ থেকে এসেছি। ইউডাতে বর্তমানে বিবিএ করছি, ও। 11th সেমিস্টারে। চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা হচ্ছে অনেক পুরনো। জি। পুরনো। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুরের বোয়ালমারি থানা। তো ঘটনাটা ঘটেছিল আমাদের ফরিদপুর জেলার বোয়ালমারি থানা রাখালতলী গ্রাম। জি। তো ঘটনাটা হচ্ছে আমার কয়েক প্রজন্ম আগের, আমার দাদার। তো আমরা তাকে পরদাদা বলি। তো ঘটনাটা হচ্ছে এমন যে আমাদের আগে জমি ছিল, আলুর জমি ছিল, ক্ষেত। জি। তো সেখানে অনেক বড় জমি। তো সেখানে হচ্ছে চুরির উপদ্রব থাকতো। ধরেন আলু ওখান থেকে কেউ নিয়ে যেত, বা বন্য শুকর আছে এগুলো খেয়ে ফেলে, এরকম প্রবণতা দেখার জন্য সেখানে পাহারা দিত আমার পরদাদা। তো সেখানে টং ঘরে সে পাহারা দিত। তো প্রতিদিনের মতো সেদিনও গেল রাতে। তো রাতে গেল ওখানে পাহারা দিচ্ছে, হঠাৎ করে সে হুক্কা খেত। তো সে সেদিন ভুলে গেছিল আগুন নিতে। তো তার আগুনের প্রয়োজন হলো। তো সে এখন আগুন কোথায় পাবে অত রাতে? তো একদিন হলো কি, সেদিন হলো কি যে একটা জায়গা থেকে আলো আসছিল। তো সে ভাবলো কোনো মানুষ হয়তো বা এসেছে, তার কাছ থেকে হয়তো আমি আগুন নিতে পারবো, আগুন নিয়ে হুক্কা টানতে পারবো।
তো একটা পর্যায়ে সে সেখানে গেল এবং জিজ্ঞেস করলো তাদেরকে যে আপনাদের কাছে কি আগুন আছে? পরে তারা বলল যে না, আমাদের কাছে আগুন নেই। আপনি পিছনে আরো লোক আসতেছে, তাদের কাছ থেকে আপনি আগুন পাবেন। আচ্ছা তো বলা ভালো, আমি একটা জিনিস মিস করছি, যে যে লোকগুলো আসতেছিল তারা পালকি নিয়ে আসতেছিল। তো হুম। তারপরে যারা ছিল তাদের কাছে আস করলো যে আগুন আছে কিনা, তো তারাও বললো যে পিছনে মানুষ আসতেছে, তাদের কাছ থেকে আগুন নেন। আচ্ছা তো এরকম করে একটার পর একটা 6টা পালকি চলে গেল। 6টা পালকি চলে গেল। তো দাদা একটা পর্যায়ে বুঝতে পারলো যে এটা সাধারণ সাধারণ ঘটনা, কিছু না, এটা হ্যাঁ, সুপার ন্যাচারাল অবভিয়াসলি। রাইট তো সে জিনিসটা ভয় পেল, আবার আগের গ্রামের মানুষ তো আগে অনেক সাহসী থাকে, তো জি ভয়ও পেল, আবার সে সাহসীও ছিল। তো সে বলল যে না, আমি আর যাব না, আপনাদের আমার আগুন দিতেই হবে আজকে। জি তো আগুন দিতেই হবে। তো তারা বলতেছে পিছনে লোক আসতেছে, তাদের কাছ থেকে নেন। পরে সে বলতেছে না, আপনাদের দিয়ে যেতেই হবে যেভাবে হোক, একদম নাছোড়বান্দা। জি তো একটা পর্যায়ে তারা বলল যে তুই আজকের মতো বেঁচে গেলি, তোকে একটা জিনিস দিয়ে যাব, হুম এটা রাখলে তোর কোনো ক্ষতি হবে না, তুই যে কোনো সমস্যার সমাধান করতে পারবি এটা দিয়ে। হুম। তো তাকে রিচুয়াল গুলা দেখাই দিল। তো এইভাবে হচ্ছে আমার দাদা, তার পর দাদা, তারপর থেকে তার দাদা, এরকম করে জেনারেশন হয়ে হয়ে চলে আসলো। তো আমার দাদা রিসেন্টলি হচ্ছে ইন্তেকাল করছে, অকাল মৃত্যু। তো সেক্ষেত্রে সে জিনিসগুলা কাউকে দিতে পারে নাই। আর বলে রাখা ভালো যে যে জিনিসটা দিছিল এটা হচ্ছে আমরা যেমন ইলেকট্রিক টুল, যেমন হুম। প্লাস বলি যেটাকে, জি জি ওইটা অনেকটা ওই রকম পিতলের মতো দেখতে। তো এই জিনিসটা আমার বাড়িতে গ্রামে এখনো আছে। আপনি যদি চান আমি ওটা ছবি তুলে দেখাতে পারি। তো ওকে এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা খবর আপনাদের জানাতে চাই, যারা স্পেশালি নতুন বাড়ি করছেন তাদের জন্য রয়েছে সুখবর। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্স এ রয়েছে A to Z প্লেস, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্স এর বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কভার, এবং আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্স এর ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। শুরুতে জানতে চাইবো যে আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আরেকবার বলতে হবে। আমি রেজওয়ান ইসলাম, এসেছি মোহাম্মদপুর মাদ্রাসা রোড বাইলেন থেকে। আচ্ছা, আপনার ঘটনাটা একটু শুনি। অনেক বছর আগে মগবাজারে শাহ সাহেব নামে এক পীর ছিলেন। আচ্ছা তিনি অনেক কামের ফিল ছিলেন। তার ছিল 2 যমজ সন্তান। পীর সাহেব এবং তার যমজ সন্তানদের নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। এরকমই একটি কাহিনী বলছি, এটা কি আপনি শুনেছেন কারো কাছ থেকে? আপনার যেটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি, আবার আমার আম্মা নানুর কাছ থেকে শুনেছি, আবার নানির আম্মার কাছ থেকে শুনেছি। এটা অনেক পুরনো কাহিনী। তার মানে এটা মোটামুটি সবাই জানেন বা একটা বয়স্ক প্রচলিত লোকরা কথা। সবাই জানে, নতুন না জানলেও বয়স্ক লোকরা সবাই জানে। আচ্ছা তো একদিন এক লোক ঝুড়ির ভিতর 1 কেজি পাকা কলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। লোকটি যাচ্ছিল এলাকার ইমাম সাহেবকে তার গাছের প্রথম ফল দিতে। পথিমধ্যে পীর সাহেবের ছেলেদের সাথে ওই লোকের দেখা হয়ে যায়। পীর সাহেবের ছেলেরা ওই লোককে জিজ্ঞেস করে, চাচা কলা কি পাকা না কাঁচা? ওই লোকটি একটু চমকে যায়, কারণ ঝুড়ির ভিতর যে কলা রাখা আছে এটা বাইরে থেকে কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল না। ওই লোকটি জানতো যে পীরের ছেলেরা ক্ষমতাবান, কিন্তু নিজেকে এই বলে বুঝ দিল যে পীরের ছেলেরা হয়তো আন্দাজে ঢিল ছুঁড়েছে, লেগে গেছে। আচ্ছা আচ্ছা তাই সে একটু চালাকি করে উত্তর দিল ঝুড়ির ভেতর কাঁচা কলা, কারণ পাকা কলা আছে বললে ছেলেরা খেতে যেতে পারে। আচ্ছা পীরের ছেলেরা তখন ওই লোককে বলল, কলা যখন কাঁচা তখন আর কি করা, পাকা কলা হলে খাওয়া যেত। ওই লোক ইমাম সাহেবের বাড়িতে যখন ফল দিতে যাবে তখন ঝুড়ি খুলে দেখে তার সব পাকা কলা কাঁচা কলা হয়ে গিয়েছে। হুম সেরকম আরেকদিনের ঘটনা, পীর সাহেব ঘরের বাইরে কাজে ছিলেন। পীর সাহেবের 2 যমজ ছেলে প্রতিবেশীর গাছে উঠে গাছ থেকে সব ফল পেড়ে খেয়ে ফেলে। সন্ধ্যায় পীর সাহেব বাসায় ফিরলে ওই প্রতিবেশী পীর সাহেবের কাছে নালিশ দেয় যে পীর সাহেবের ছেলেরা তার ফল গাছ থেকে সব ফল চুরি করে পেড়ে খেয়ে ফেলেছে। পীর সাহেব তার ছেলেদের ডেকে এনে জিজ্ঞেস করলেন, তোমরা প্রতিবেশীর গাছ থেকে ফল চুরি করে খেয়েছো কিনা?
পীরের ছেলেরা বাবার সামনে প্রতিবেশীকে লক্ষ্য করে বলল, গাছের ফল গাছই আছে। তখন ওই প্রতিবেশী পীর সাহেবকে বলল, আপনি আসেন আমার সাথে, দেখে যান, আমার কাছে একটা ফলও নেই, সব আপনার ছেলেরা পেরে খেয়ে ফেলেছে। তখন পীর সাহেব প্রতিবেশীর সাথে তার গাছের সামনে গিয়ে দেখে গাছ ভর্তি ফল। গাছ ভর্তি ফল দেখে প্রতিবেশী আর কোনো কথা বলতে পারলো না, অবাক হয়ে নিজের বাড়িতে ফিরে গেল। মানে এগুলো কি আমাদের ঢাকারই ঘটনা? এটা মগবাজারের ঘটনা। আচ্ছা, কতদিন আগের ঘটনা বলছেন এটা আপনি? তো 60-70 বছর মিনিমাম হবে। আচ্ছা, আমার নানি যেহেতু জানে এই ঘটনা, আচ্ছা, তো পীর সাহেব বাসায় ফিরে তার স্ত্রীকে বললেন ছেলেদের জন্য ভালো ভালো খাবার রান্না করতে, আর ছেলেদের বললেন ঈদের দিনের মতো গোসল করে নতুন জামা কাপড় পরতে। রান্না হয়ে গেলে পীর সাহেব তার ছেলেদেরকে যত্ন করে রাতের খাবার খাওয়ালেন এবং খাওয়া শেষে তাদেরকে একসাথে শুয়ে পাশাপাশি ঘুম পাড়িয়ে দিলেন। ওই ঘুমই ছিল পীর সাহেবের ছেলেদের শেষ ঘুম, তারা আর ঘুম থেকে জেগে ওঠেনি। এখন প্রশ্ন হলো, পীর সাহেব কেন এই কাজ করলেন? কোনো বাবা কি তার ছেলেকে হত্যা করতে পারে? আসলে পীর সাহেব বুঝেছিলেন তার ছেলেরা বেঁচে থাকলে তার চেয়েও ক্ষমতাবান হবে, কিন্তু তাদের দ্বারা মানুষের অনিষ্ট হবে। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে আল্লাহ তার ছেলেদের হায়াত কমিয়ে দেন। তার সে দোয়া কবুল হয়েছিল। পীর সাহেবের ছেলেদের মগবাজারেই পাশাপাশি কবর দেওয়া হয়, যা এখন শাহবাড়ি জোড়া পীরের কবর নামে পরিচিত। ঘটনাটি এলাকায় ভুল পরিচিত। আসলেও। আচ্ছা, ওকে, আমরা আবার আমাদের আরেকজন অতিথি আছেন, তার কাছে চলে যাই এবং আমরা তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার কাহিনীতে যাবো আমরা। ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি। আমি ইমন, হাজারীবাগ থেকে এসেছি, ইউটাতে বিবিএ করছি 7th সেমিস্টার। জি। ঘটনাটা এটা আমার নিজের সাথেই ঘটা। তো রবিবারের ঘটনা। আমি হচ্ছে একটা বিয়ের ইনভাইটেশন পেয়েছিলাম, তো আমাদের এক বন্ধুর কাছ থেকে। কারো বিয়ে? হ্যাঁ। তো ওখানে আমি গিয়েছিলাম, তো অ্যাজ ইউজুয়াল ওইখানে বিয়ে টিয়ে এনজয় করে আস্তে আস্তে রাত হয়ে গেছিল, অনেক রাত, 12টা 12:30টার মতো বেজে গেছিল। তো আমি আসার সময় রিক্সা পাচ্ছিলাম। বলে রাখা ভালো, হাজারীবাগ থেকে লালবাগের দূরত্ব খুব একটা বেশি দূরে না। জি। তো রিক্সা পাচ্ছিলাম না, আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে হেঁটেই চলে যাই, ফাঁকা রাস্তা, বাতাস আছে, হেঁটেই চলে যাই। তো আসতেছিলাম, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে দেখলাম যে লম্বা লম্বা তিনজন লোক একটা মিষ্টির দোকানে ঢুকলো এবং সাথে সাথে শাটার, মানে কে শাটার লাগালো সেটা আমি খেয়াল করি নাই, বাট শাটার লাগাই দিছিল। তো আমি জিনিসটায় ভাবলাম এখানে মনে হয় কোনো ডাকাতি হচ্ছে। তো ডাকাতি হচ্ছে এই ভয়ে আমি 999-এ কল দিলাম। 999-এ কল দেওয়ার পর কি মনে করে তারা কল পিকও করছিল, কি মনে করে আমি আবার লাইন ডিসকানেক্ট করে দিলাম। আচ্ছা, আচ্ছা, তো পরে কিছুক্ষণ পর আমি ওইখানে স্থির ছিলাম, কিছুক্ষণ পর দেখি যে ওই যে তিনজন ঢুকছিল ওই দোকানের মধ্যে, ওই তিনজন লম্বা, আচ্ছা, বের হলো, হাতের মধ্যে মিষ্টির প্যাকেট ছিল, তো হাওয়ায় মিলাই গেল, হাওয়ায়। তো আমি জিনিসটা আমার কাছে কিরকম লাগলো, তো আমি পরে ওই দোকানে গেলাম, দোকানের যে কর্মচারীরা ছিল, জি, তো ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে এখানে, তারা কারা ছিল? তো তারা ফার্স্টে কোনোভাবেই তারা স্বীকার করতেছিল না যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে। আচ্ছা, তো আমি একটু রিকোয়েস্ট করলাম যে ভাই কি হয়েছে, আমাকে বলা যায় কি? পরে তারা বললো যে অ্যাকচুয়ালি আপনি যাদের দেখছেন এরা হচ্ছে মানুষ না, এরা হচ্ছে জিন। এরা এরকম প্রতি রবিবার রাতে কোনো একটা টাইমে আসে এবং দূর থেকে ইশারা করে, তো আমরা বুঝে যাই যে ওরা আসছে এবং আমরা লাইট অফ করে দিই, ওরা ভেতরে আসে, ওদের পছন্দ মতো ওরা মিষ্টি নিয়ে দাম দিয়ে সুন্দর মতো চলে যায়। এটা নাকি ওদের অনেক আগে থেকেই, পূর্বপুরুষদের থেকেই এরকম চলে আসতেছে। তো এটাই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এখন আমরা একটা অডিও ক্লিপে চলে যাব এবং সেই অডিও ক্লিপের পরে আমরা আবার নতুন অতিথি নিয়ে আসবো। তো পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো লাগবে আশা করছি পুরোটা সময়। তো চলে যাই একটা অডিও ক্লিপে, ফিরে আসছি একটু পরেই। স্টে টিউনড ফর ইউর ফুড রিলেশন। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো থাকলে, তাই আর জিজ্ঞাসা করলাম না। তো যাই হোক, আমার নাম রনি, আমি পুরান ঢাকা থেকে বলছি। তো আসলে আমার জীবনে অনেকগুলো ঘটনাই আছে।
তো তার মধ্যে থেকে আজকে একটা শেয়ার করব। আমি আপনাদের প্রথম থেকেই সবগুলো এপিসোড শুনে আসছি। আনফর্চুনেটলি দুই একটা মিসিং হলে সেটা আমি পরে ডাউনলোড করে শুনি, বোধহয় আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি আমার ঘটনাটা শুরু করি। ঘটনাটা হচ্ছে 2012 সালে। আমার আপু এবং দুলা ভাই এরা হচ্ছে দিনাজপুরে থাকে, সরকারি চাকরি করে। ভাইয়া এই সুবাদে সবাই দিনাজপুরে থাকে। তো প্রতি বছর দুই একবার যাওয়া হয় দিনাজপুরে। তো ঘটনাটা হচ্ছে 2012 সালে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সময়। তো ঘটনাটা হচ্ছে দিনাজপুরে আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম মাসুম। তো আমার আপুর বাসা হচ্ছে দিনাজপুর মিশন রোড। তো ওইখান থেকে একটু সামনে আগালে একটা শ্মশান ঘাট আছে। ওইখানে দিনের বেলা পরিবেশটা অনেক সুন্দর থাকে, একটা নদী, খাল বা নদী যাই হোক। আর ওইখানে বসার জায়গা আছে, সুন্দর বট গাছ, অনেক সুন্দর একটা পরিবেশ থাকে। তো আমি দিনাজপুরে গেলে বেশিরভাগ সময় এখানে একটু বসে আড্ডা মারি, খুব সুন্দর একটা পরিবেশ থাকে। তো আমি আর আমার ফ্রেন্ড মাসুম বসে আড্ডা মারতেছিলাম এরকম সকালে। তারপরে একটু পরে দেখলাম অনেক লোকজন ঢুকতেছে শ্মশানে একটা লাশ নিয়ে। তো যাই হোক, আমরা একটু আগ্রহী হয়ে সামনে গেলাম, দেখলাম যে হ্যাঁ একজন মহিলা লাশ নিয়ে আসছে। তো ওনার আত্মীয় স্বজনের কাছে জানতে পারলাম যে উনি হচ্ছে গিয়ে ওনার বাসায় ঝগড়া করে পানের সাথে অনেক জ্বর দেখিয়েছে, তো মাথা ঘুরে পড়ে গেছে, বমি করছে, একটু পরে উনি মারা গেছে। যাই হোক, আমরা খুব আফসোস করলাম যে এত অল্প বয়সী। ওনার বড় ছেলে, দুইটা বাচ্চা, বড় ছেলের বয়স হচ্ছে গিয়ে 14-15 বছর। ছেলেটা খুব কান্নাকাটি করতেছে। তো যাই হোক, আমরা খুব আগ্রহী হয়ে এখানে ছিলাম, দাঁড়াইলাম, আমরা দেখবো আজকে কিভাবে কি হয়। তো যাই হোক, আমি যদিও আগে দিয়ে একবার দেখছি, এত কাছে থেকে না, একটু দূরে থেকে। তো যাই হোক, ওই দেখতেছিলাম। তো ওনারা হচ্ছে শুরু করলো। তো মানে মানুষটা যে মরে গেছে তা চেহারা দেখে মনে হয় না, মনে হচ্ছে একটা জীবন্ত মানুষ ঘুমায় আছে এরকম। তো যাই হোক, আমরা দেখতেছিলাম। তো যখন শুরু করলো ভালোই লাগতেছিল, আবার একটু খারাপ লাগতেছিল, চোখের সামনে এরকম মানুষ এরকম পড়াইতেছে, একটু কষ্ট লাগতেছে। একটু পরে যখন হচ্ছে মানুষ পড়াইলে, এখন পোড়ানো হচ্ছে মধ্যম পর্যায়ে আসে, একটু গন্ধ বের হয়। তো আমরা একটু অস্বস্তি হয়ে একটু দূরে গিয়ে দাঁড়াইলাম। তো ওইখানে যারা লোক ছিল তারা আমাদের হচ্ছে বললো, তোমাদের নাম কি, কোথায় থাকো? আমি বললাম যে আমরা এখানে চৌধুরী বাড়িতে থাকি, আমার নাম রনি, ওর নাম মাসুম। তো তারা আবার আমাদের নাম ঠিকানা লিখে নিল। তো আমরা ভাবলাম এটা হয়তো ওনাদের নিয়ম একটা। তো যাই হোক, আমরা কিছুক্ষণ থেকে ওইখানে বন্ধুকে বললাম, চলো বন্ধু, এখান থেকে এখন চলে যাওয়াই মনে হয় আমাদের বেটার। চলে গেলাম আমরা। যাই হোক, আমরা বিকেলে অন্য জায়গায় ঘুরতে গেলাম, সন্ধ্যায় বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, নর্মাল ঘুমাইলাম, কোনো সমস্যা হয় নাই। 3 দিন পরে আমি আমার রাতে বাসায় আসছি, আপুর বাসায়। তো আমার আপু বলছে, তোমাকে কয়েকজন লোক এসে খুঁজে গেছে আর একটা মিষ্টির প্যাকেট দিয়ে গেছে। লোকগুলা হিন্দু ছিল, হিন্দু পুরোহিত বা এরকম এই জাতীয়, সাধু সন্ন্যাসী এই জাতীয়। যাই হোক, আমি বললাম, আপু আমি তো জানি না। বলছে না, তুমি দেখো। পরে আমি বলছি, হ্যাঁ ওখানে সব লেখা আছে। যাই হোক, আপুকে বললাম, আপু এটা তো হচ্ছে 3 দিন আগে আমরা শ্মশানে ছিলাম, ওইখানে একটা লাশ পড়াইছে, ওটা আমরা দেখছিলাম, মেবি ওই জন্য ওইখানে ওনাদের ওইটা মিষ্টি দিয়ে। বলছে তুমি এখানে বেড়াইতে আসছো, আমি চাই না কোনো ঝামেলা হোক, এটা তোমার ঠিক হয় নাই, ওইখানে থাকা দরকার ছিল। আপু কি করবো এখন? এই মিষ্টিগুলো ফালাই দাও, মিষ্টিগুলো বাইরে নিয়ে ফালাই দিচ্ছি আমি ড্রেনে। যাই হোক, নর্মালি খাওয়া দাওয়া করে ঘুমায় পড়লাম, আর কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। তো রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম, যেই মহিলাকে পড়াইছে দেখছি ওই মহিলা মানে এত ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার সামনে আসছে। উনি একদম একটা নর্মাল কাপড় পরাই ছিল, ওনার চেহারা, ওনার চোখ, মানে কোন মানুষের চেহারা, কোন মানুষের চোখ এত ভয়ঙ্কর হইতে পারে আমি এটা কোনোদিন কল্পনাও করিনি। আমার সাথে কোনোদিন এত ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই। যাই হোক, উনি আইসে প্রথমে আমার সামনে দাঁড়াইলো, তারপরে কি যেন বলতেছিল, তারপরে গলা চেপে ধরছে। গলা চেপে শুধু একটা কথাই বলছে, মিষ্টি খাইলি না কেন? এত জোরে গলা চেপে ধরছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছিল। আমি মনে মনে দোয়া করতেছিলাম, ঠিক আছে, আমি মনে করছিলাম মনে হয় লাইফের আজকে শেষ দিন। তো আমি হচ্ছে গিয়ে গলা চেপে ধরছে, এত ব্যথা লাগতেছিল, আমি অজ্ঞান হয়ে গেছে। পরে ঘুমিয়ে গেছে, দেখি যে আমি অনেক ঘামায় গেছি, উঠছি, একটু হাঁটাচলা করলাম, একটু পানি খেলাম। পরে বাকিটা রাত আর ঘুমাইতে পারিনি, টুপিট করছি বা লাইট জ্বালায় রাখছিলাম। পরের দিন ফ্রেন্ডের কাছে গেলাম, বললাম, বন্ধু কালকে রাতে তো আমার একটু সমস্যা হয়েছে। বলছি, বন্ধু আমার তো একটা সমস্যা হয়েছে, আমি তো স্বপ্নে দেখছি যে ওই হিন্দু মহিলা আমাকে দৌড়ানি দিছে। তো দৌড় দিতে দিতে আমি যে একটা পুকুরের মধ্যে পড়ে গেছি, আর হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। আমি বলছি, বন্ধু আমারটা এর থেকেও আমার সাথে এই হয়েছে। তো যাই হোক, দিনাজপুরে যদিও 15 দিনের জন্য গিয়েছিলাম, তারপরে 2-1 দিন পরে আমি চলে আসছি ওইখান থেকে। আমার খুব অস্বস্তি লাগতেছিল, পরিবেশটাই একদম মানে মনে হচ্ছে ধোঁয়ার, একেবারে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমি চলে আসছি। আমি তখন ঢাকায় উত্তরাতে থাকতাম। তো আমি ঢাকায় আসছি, প্রতিদিন স্বপ্নে একটাই, ঘুমানোর আগেই মনে হয় এখনই তো স্বপ্নে আমি এটা দেখবো। তো আমি উজু করে ঘুমাই দেওয়া পরে ঘুমাই, কাজ হচ্ছে না। একজন হুজুরের কাছে গেলাম, সে বললো, তোমার তো হয়তো একটা খারাপ দৃষ্টি পড়ছে শ্মশানে, তো যাই হোক তুমি এই আমলগুলা করো। তো আমি তাও আমার শান্তি লাগতেছিল না, একই প্রবলেম।
আমি অসুস্থ হয়ে যেতেছিলাম দিন দিন। তো আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই, বরিশাল হিন্দিগঞ্জ উলানিয়াতে চলে যাই। তো ওইখানে আমি একজন হুজুর ছিল আমার ছোটবেলায়, তার কাছে আমি মক্তব পড়তাম। তার কাছে আমি গিয়ে বললাম, হুজুর আমার এই সমস্যা হচ্ছে, এই হয়েছিল। বলছে, বাবা রে তোমার মনে হয় খারাপ একটা কিছু এই তাবিজটা সাথে রেখো, আর এই পানি পড়াগুলো প্রতিদিন খাইও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঘুমানোর আগে উজু করে ঘুমায়ও, এই দোয়াগুলো পড়ে ঘুমায়ও। তো আলহামদুলিল্লাহ এখন দেখতেছি ভালো। আগে দেখতাম প্রতিদিন, এখন দেখি সপ্তাহে 2-1 দিন। তো এখন আমি দেখলাম যে না, একটু ভালো। পরে আমার হচ্ছে গিয়ে এরকম আস্তে 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 একটা সময় আমার গলার নিচে একটা দাগ পড়ে যায়। মনে হচ্ছে কিসের একটা দাগ, কিরকম একটা কালো দাগ লম্বা। প্রতিদিন একই জায়গায় হাত পড়লে যেরকম একটা দাগ, এরকম একটা দাগ পড়ে যায়। তো আল্লাহর রহমতে ওই হুজুরের কথা মতো চলার পরে আমি আস্তে 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 সুস্থ হয়ে যাই। তো আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ। এবং আমি আসলে একটা জিনিস হচ্ছে গিয়ে, যাদের সাথে ঘটনাগুলো ঘটে তারাই বোঝে যে আসলে কিরকম লাগে, ঠিক আছে? এটা মানুষকে কোনোদিনও বলে বোঝানো সম্ভব না। আমি যে বলতেছি, আমার যেরকম অভিজ্ঞতা হয়েছে বা আমি যেরকম ভয় পেয়েছি, এটা কোনোদিনও বলে বোঝানো সম্ভব না। হ্যাঁ, স্বপ্নের মধ্যে বানানো এটা হইতে পারে, হ্যাঁ হইতে পারে। এরকম অবস্থা, এতই খারাপ অবস্থা হয়েছিল যে আমার হচ্ছে গিয়ে অবস্থা মনে হচ্ছিল যে আমি মনে হচ্ছে 2 বছরের অসুস্থ রোগী। আমার চেহারাটা এরকম হয়ে গেছিল। তো আমি জানি আমার সাথে কিরকম হয়েছিল, আর আমি আমার রাশি কি সেটাও জানি না। আমার সাথে এরকম অহরহ ঘটনা ঘটে, ছোটখাটো এই সমস্যা ওই সমস্যা, যেগুলো আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যদি হচ্ছে গিয়ে ঘটনাটাকে প্রুভ করতে চান, আমি আমার ফ্যামিলির সবার সাথে এটা, বাজি হুজুরের সাথে থেকে আমি ট্রিটমেন্ট নিচ্ছি, সবার সাথে আমি হচ্ছে গিয়ে এটা করে দিতে পারবো। তো যাই হোক, আশা করি এরকম ঘটনা জীবনে কারোর সাথে না ঘটুক। আমার সাথে আরো ছোট ছোট এরকম অনেক ঘটনা আছে, আমার গ্রামের বাড়ি নিয়ে অনেক ঘটনা আছে। যদি সময় পাই পরে একদিন এসে বলবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমাদের নতুন একজন অতিথি আছেন, তার সঙ্গে আমরা একটু পরিচিত হই, তারপরে তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আসছি ঢাকা খিলগাঁও থেকে। আমার নাম মোহাম্মদ সোহাইব ইসলাম। চলুন আপনার ঘটনার সময় আসি। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা হচ্ছে এই জামালপুর, আমার নিজের জেলা কেন্দ্রিক। ঘটনাটি ঘটেছে আমার মামার সাথে। তো 2016 সালের ডিসেম্বর মাসে ঠিক এই সময়, শীতের সময়, তো তিনি ডিসিশন নেই যে কোথাও ঘুরতে যাবে। তো যেই কথা সেই কাজ। তিনি এবং তার 2জন ফ্রেন্ড মিলে আমাদের জামালপুরে একটা পিকনিক স্পট, যেটাকে মধুটিলা বলে থাকে, সেই জায়গায় সে যাবে বলে মনস্থির করে। তো আমাদের বাসা থেকে সেই পিকনিক স্পটটার দূরত্ব ছিল প্রায় 50 থেকে 60 কিলোমিটার এমন হবে। তো তিনি আর তার 2জন ফ্রেন্ড মিলে আপনার সকালের দিকেই সেই পিকনিক স্পটের উদ্দেশ্যে রওনা হয়। তো সেখানে পৌঁছাতে নাকি দুপুর 2টা এমন বেজে যায়। তো ওই পার্কে একটা নিয়ম ছিল যে শুধুমাত্র এই সারাদিন পার্কটা খোলা থাকে এবং জনগণের জন্য মানুষ সবাই ঘুরতে পারবে এমন বলা থাকে। কিন্তু রাত্রে টোটালি নিষেধ থাকে যে রাত্রে ঘোরাফেরা বা হাঁটাহাঁটি কোনোটাই করা যাবে না। তো তারা যাওয়ার পর ভালো করে তেমন কিছু দেখতে পায় না। আর এই পার্কটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্তবর্তী একটা এলাকা। হ্যাঁ, তো 2-1 ঘন্টা ঘোরার পরে দেখে যে অন্ধকার হয়ে আসছে। তো তারা পার্কে একটা গার্ডের সাথে কথা বলে যে আমরা আজকে রাস্তা এখানে থাকতে চাচ্ছি, আমরা ভালো করে দেখতে পাই না, আমরা অনেক দূর থেকে আসছি, আর এখন থেকে কোনো যাওয়া অনেক দূরে হয়ে যায় আমাদের জন্য। তো তারা সেই গার্ডের সাথে কথা বলে একটা রুমে ম্যানেজ করে। তো তাদের গার্ড তাদেরকে বলে যায় যে আপনারা থাকেন, সমস্যা নাই, কালকে সকালে আবার বের হয়ে ঘুরে দেখেন, কিন্তু রাত্রে ভুলে বের হবেন না, তাদেরকে এটা বলে দেয়। কিন্তু তারা মাগরিবের পরপরই 3 বন্ধু মিলে বলে যে চল একটু আমরা ঘুরে আসি, এখানে আশেপাশে হাইটে আসি, সমস্যা নেই। তো তারা গার্ডকে ফাঁকি দিয়ে ঘুরতে যায়। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি পরে একটা ঝোপের কাছে একটা শিমুল গাছের নিচে দেখে একটা গলা কাটা লাশ। তো তারা দেখি স্তম্ভিত হয়ে যায় যে এখানে এরকম একটা পিকনিক স্পট। তো তারা অত বিষয়টা তো গুরুত্ব না দিয়ে বলে যে গুরুত্ব দিবে না কেন? গুরুত্ব না যে আমরা যদি এটা নিয়ে আরো বাড়াবাড়ি করি হয়তো আমাদের উপরে কোনো অ্যাকশন আসতে পারে। তো এটা ওনারা মাথায় নিয়েছিল যে আমরা দার্জের রুমে চলে যাই, এখানে থাকাটা তো আমাদের জন্য ভালো হবে না, ওনার ভাবে যেটা খুন হয়েছে এমন কিছু মনে করে। তো তারা রুমে যাবে এমন সময় দেখে যে একটা গার্ড চেয়ার উপরে বসে আছে একটা বৃদ্ধ লোক। তিনি বলেছে, বাবাজিরা আপনারা তো কোথা থেকে আসছেন? তো তারা সেই গার্ডকে দেখে স্তম্ভিত হয়ে যায়, কেননা সেই গার্ডের ফেস এবং ওইখানে যে গলা কাটা লাশটা ছিল সেম। সেই বৃদ্ধ লোকটাই দাড়িওয়ালা সেই বৃদ্ধ লোকটাই
ওইখানে যে লোকটা দিচ্ছে এখানে একদম সেম। তো তারা এটা দেখে ভয় পেয়ে যায় এবং তার সাথে কোনো কথা না বলে তারা সোজা রুমে চলে যায়। তো রুমে যাওয়ার পর তারা বসে আছে, এমন 30 মিনিট পর সেই বৃদ্ধ লোকটি তাদের কাছে যায়, যায় বলে আপনারা রাতে কি খাবেন, টাকা দেন, আমি আপনাদের জন্য খাবার এনে দিচ্ছি। তো তারা সেই বৃদ্ধ লোকটিকে বলে যে চাচা, আমরা কিছুক্ষণ আগে তো বাইরে গেছিলাম হাঁটতে, তো আপনার মতো একজন লোক দেখি যে এই শিমল, ওইখানে একটা শিমল গাছের নিচে যে গলা কাটা অবস্থায় পড়ে আছে। তো সেই চাচার এই কথাটা বিশ্বাস করতেছেন না যে না, এটা কিভাবে সম্ভব। তো আমার মামা ছিল আবার খুব সাহসী, যে মানে সাহসী টাইপের লোক। তো তিনি বলতেছে যে আপনি যদি চান আমি আপনাকে দেখাইতে পারি, সেই জায়গায় যেতে পারি। তো বাকি যে দুইজন ফ্রেন্ড ছিল যে তাদের বলে যে চল আমরা মানে চাচাটাকে নিয়ে সেই জায়গাটা নিশ্চয় দেখে আনি আসি এমন। ফলে তারা দুজন যেতে চায় না, যে না তুই যা, আমরা যাবো না, এই জায়গাটা মানে আমাদের জন্য সুবিধার জন্য মনে হচ্ছে না, আমরা যাবো না। তো মামা আবার মানে অনেক জেদি টাইপের ছিল এবং সাহসী টাইপের ছিল। তো লোকটাকে নিয়ে মানে ওই চাচাটার গাছটাকে নিয়ে সে যায় এবং মানে ওই লোকটা, বৃদ্ধ লোকটা ওর পিছনে এবং উনি সামনে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছে, মানে ওই শিমুল গাছটার উদ্দেশ্যে যাচ্ছে যে রাস্তায় দেখাবে। তো কিছুক্ষণ যাওয়ার পর মানে হুট করে দেখে যে সেই বৃদ্ধ লোকটি তার সাথে আর নেই। তো সে খুব খুব ভয় পেয়ে যায়। এতক্ষণ যে নর্মাল ছিল কিন্তু মানে এরকম পরিস্থিতি থেকে অনেক ভয় পেয়ে যায়। তো তিনি বলে দেখ এটা মানে হয়তো বা তিনি তারপরে তাদের কোনো ক্ষতি হয় বা কিছু হয়, কি হয় লাস্টে? মানে তেমন ক্ষতি হয় না, সে আবার ওই মানে যে জায়গায় লাশটা দেখছে ওই জায়গায় আবার চলে যায়, যাই দেখে যে সেই গলা কাটা লাশটা শিমুল গাছের ঝুলে আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং